আজকে তাদের কাছে যদি অর্থবল না থাকতো, তাদের কাছে লোক থাকতো, এটা আপনার গর্বের বিষয় হতো যদি 80 কোটি মানুষকে আপনি রোজগার দিয়েছেন। বিজেপি ও তৃণমূল এই দুই বড় দলের রাজনীতি সম্পর্কে আপনার অভিমত কি? এগিয়ে বাংলা, পিছিয়ে মানুষ, এমন ভাবে কথা বলে যেমন উন্নয়ন মানে চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর সেই উন্নয়নে আমরা সকলেই ভালো আছি। যে উভয়ই দোষারোপের রাজনীতিটা খুব ভালোবাসে, কেউ কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট চায় না। পিছিয়ে পড়া জেলা, আমি মনে হয় পিছিয়ে পড়া শব্দটা নয়, পিছিয়ে রাখা হয়। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে এই দল প্রার্থী হিসেবে লড়ছেন অশোক মাহাতো। জঙ্গলমহল ছাড়িয়ে রাজ্যের প্রান্তিক মানুষের অধিকারের প্রশ্নে বারবার সরব হয়েছেন তিনি। মূলবাসীদের জল, জঙ্গল, জমি অধিকার রক্ষার লড়াইয়ে প্রশাসনের দরজায় বারবার টোকা নেড়েছেন। জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে জনস্বার্থ রক্ষার বিষয়ে নানান আন্দোলনে তিনি অতি পরিচিত মুখ। দাবি আদায়ের সেই মঞ্চ থেকে এবার নির্বাচনী লড়াইয়ের মঞ্চে নামার সিদ্ধান্ত কেন নিলেন? জঙ্গলমহলের উন্নয়ন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তার কি মতামত, চলুন আজ জেনে নিই তার মুখ থেকে। নমস্কার, নমস্কার। টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রশাসনিক দপ্তরে নানান বিষয়ে আপনি বারবার স্মারকলিপি জমা দিয়েছেন, সেই কারণে অনেকেই আপনাকে ডেপুটেশন ম্যান বলেন। আপনার এই পরিচয়কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এটা পরিচয় নয়, এটা মানুষ প্রতিনিয়ত দেখেছে, দেখার ফলে মানুষ একটা ব্যাখ্যা দিয়েছে। এটা বিভিন্ন ভাবে মানুষকে ব্যাখ্যা দেয়। আমরা অনেক রাজনৈতিক নেতৃত্বকে দেখেছি, বিভিন্ন ভাবে কোট করা হয়। আমার মনে হয় যেহেতু প্রতিনিয়ত এই কাজটা করে থাকি, মানুষের জায়গা থেকে সেটা পেয়েছে এবং সেটাই সংবাদদাতা রেকগনাইজ করে যে ডেপুটেশন ম্যান হিসাবে। এটা ভালো খারাপের বিষয় না, প্রতিনিয়ত যে কাজটা করি সেই কাজটাকে যদি কেউ রেকগনাইজ করে, আমার মনে হয় আমি সঠিক পথে আছি। নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত কেন নিলেন? দেখুন, আপনি যদি দেখেন যে যে জায়গা থেকে আমার এই জঙ্গলমহল স্বরাজ মোর্চা বা বিকল্প রাজনীতির চিন্তাভাবনা নিয়ে পথ চলা, তো এই পথ চলাটাকে কেন্দ্র করে যেভাবে আমি ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছি, আর সেটাকে প্রথম পদক্ষেপ হিসেবে নিয়েছি প্রশাসনিক দপ্তর, এবং আমার সম্বল হিসাবে নিয়েছি কলমটি। কারণ আপনি জানেন যে এই মুহূর্তে যদি রাজনৈতিকভাবে আপনাকে এগোতে হয়, দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে লোকবল, দ্বিতীয় হচ্ছে অর্থ। আজকে অশোক মাহাতোর কাছে দুটোর কোনোটাই নেই। তাহলে কি অশোক মাহাতো মানুষের দাবি থেকে দূরে সরে থাকবে? মানুষের দাবিকে সঠিক জায়গায় পৌঁছানোর জায়গা থেকে কি দূরে সরে থাকবে? তো সেই জায়গাটাকে বিকল্প জায়গা হিসেবে বেছে নিয়েছে এই কলম আর হচ্ছে জঙ্গলমহল স্বরাজ মোর্চার যে বিচারধারাকে কেন্দ্র করে কনস্টিটিউশনাল স্বরাজ প্রতিষ্ঠার যে লড়াই, এই লড়াইটাকে শুরু করেছি অফিস থেকেই। এবারে অফিস থেকে যখন প্রতিদিন লড়াইটা শুরু করছি, কেন শুরু করছি না, কেন্দ্রীয় যে রাজনৈতিক দল যারা কেন্দ্র সরকার পরিচালনা করছে বা রাজ্যের যে শাসক দল রাজ্য সরকার পরিচালনা করছে, তারা তাদের পরিচালনায় কোথাও না কোথাও ব্যর্থ থেকেছে এবং অজস্র উদাহরণ কিন্তু আমরা দেখেছি। তো সেই ভ্যাকুমটার ক্ষেত্রেই কিন্তু তৃতীয় বিকল্পের কথা আসছে। আর তৃতীয় বিকল্পের যখন কথা আসছে কিসের ভিত্তিতে? মানুষের দাবির ভিত্তিতে। মানুষের দাবিকে নিয়ে যখন আমি বরাবর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং কোথাও সফল হয়েছি, কোথাও সফল হয়নি, কিন্তু মানুষের কাছে আমি সমর্থন পেয়েছি। তো মানুষের কাছে যখন সমর্থন পেয়েছি, তখন আমি আরো বেশি অনুপ্রাণিত হয়েছি যে আমি সঠিক পথে আছি। এবং সত্যিকারের মানুষও চাইছে যে রাজনীতি যারা করছে বা রাজনীতিতে যারা আসছেন, তারা প্রকৃতপক্ষে রাজনীতিটা করুক। রাজনীতি মানে কি? যে মানুষের মানোন্নয়ন ঘটানো। যে নীতি বর্তমানে আছে এর থেকে বেটার কিছু পলিসি আমি যদি ইমপ্লিমেন্ট করাতে পারি, মানুষের জীবনযাত্রার পরিবর্তন আসবে। কিন্তু আমরা দেখেছি যে এই রাজনীতির বাইরে গিয়ে ব্যক্তি আক্রমণ, ব্যক্তি কটূক্তি, আমরা হয়তো স্লোগানে বা যখন স্পিচ দিই তখন আমরা গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবিলিটি কথাগুলো ব্যবহার করি, কিন্তু কার্যক্ষেত্রে এই কথাগুলোর সঙ্গে কোনো মিল নেই। আর এখানেই সব থেকে যে আমরা ডিসক্রিমিনেশনটা দেখি, বৈষম্য দেখি, বা আমরা দেখি যে এই একটা কথা রাজনীতিতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয় যে পিছিয়ে পড়া জেলা। আমি মনে হয় পিছিয়ে পড়া শব্দটা নয়, পিছিয়ে রাখা হয়। ধরুন ঝাড়গ্রামের উন্নয়নকে আপনি যদি দেখেন, 2011-র পর থেকেই যদি দেখেন, বিভিন্ন কেন্দ্রীয় ফান্ড এসছে বিভিন্ন কারণে। আপনি বলুন, যদি সেই ফান্ডগুলোর সঠিক ইউটিলাইজেশন হতো, আজকে ঝাড়গ্রামের কিন্তু মডেল চেঞ্জ হতো। আজও আপনি দেখবেন সেই 2011-র যা সমস্যা, সেই সমস্যা এখনো প্রান্তিক। সব থেকে আশ্চর্যজনক লাগে যে এই ঝাড়গ্রামের মানুষের কিছু কিছু বিষয়কে নিয়ে যেভাবে রাজনৈতিক নেতারা কটূক্তি করেন। যেমন ধরুন, এই অঞ্চলে আমরা সবাই জানি যে এই পিঁপড়ের ডিমকে যেভাবে ব্যাখ্যা করায়, কিন্তু পিঁপড়ের ডিম কি সত্যিকারের কি এই অঞ্চলে এটা কি নতুন কিছু বিষয়? এই অঞ্চলের একটা পরিচিত একটা খাবার, এবং এটা সত্যিকারের এটা সাইন্টিফিক এবং ভিটামিনযুক্ত খাবার, এবং এটা আমরা খাই। কিন্তু সেটাকে রাজনৈতিক কারণে তারা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্যভাবে নিয়ে আসে। অর্থাৎ একটা জেলাকে সুন্দরভাবে পরিকল্পনা করে পিছিয়ে রাখা হয়।
এবার এই পিছিয়ে রাখার জায়গাটাই কিন্তু আমার স্বরাজের লড়াই। স্বরাজ হয়তো সংবিধানে কোথাও স্বরাজ শব্দ নেই, কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনকে যদি আপনি দেখেন, স্বরাজের যে কনসেপ্টটা সেলফ রুল, অর্থাৎ আমি যদি মানে সশক্ত না হতে পারি তাহলে আমার দেশ কিভাবে সশক্ত হবে। তো যেহেতু স্বরাজ মোর্চার বা আমাদের যে আন্দোলনটা সংবিধানের উপর নির্ভর করে, নীতি নির্ভর করে, তাই আমরা সংবিধান স্বরাজের কথা বলেছি। আর সেই সংবিধান স্বরাজের যখন কথা বলছি তখন আমাকে পলিসি বেসড করতে হবে। যে পলিসি বেসড কারণে আমরা বিভিন্ন সময় রাজ্যের কাছে আমরা বাজেট প্রপোজাল দিয়েছি, কেন্দ্রের কাছে বাজেট প্রপোজাল দিয়েছি, এবং সেগুলোর মূল আমরা গুরুত্ব রেখেছি। কৃষি, আমরা শিক্ষাকে রেখেছি, স্বাস্থ্যকে রেখেছি, রোজগারকে রেখেছি, এনভায়রনমেন্টকে রেখেছি, সোশ্যাল জাস্টিস রেখেছি, ওমেন এম্পাওয়ারমেন্টকে রেখেছি, আমরা জুডিশিয়ারি অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে আমরা রেখেছি। তো বিষয়গুলোকে আমরা আগে রেখেছি যে পলিসি বেসড। আর সাধারণ মানুষ এগুলোকে সমর্থন করছে বলেই আজকে জঙ্গলমহল স্বরাজ মোর্চাকে ডেপুটেশন ম্যান হিসেবে বলতে হচ্ছে। জঙ্গলমহল স্বরাজ মোর্চার কাছে বিভিন্ন জায়গা থেকে দাবি আসে যে আপনারা এই বিষয়টা সরকারের দৃষ্টি আকর্ষণ করুন, এবং আজকে আমাদের যে আখ্যায়িত করা হয়েছে এটা শুধুমাত্র এই কারণেই। আন্দোলন থেকে নির্বাচনের ময়দানে আসার সিদ্ধান্ত কেন নিলেন? দেখুন, প্রতিনিয়ত যে মানুষের দাবিটা নিয়ে আন্দোলন করি, এই দাবিটা সর্বতভাবে গুরুত্ব পায় নির্বাচনে। নির্বাচনকে যদি কেন্দ্র করে আমরা সামনে না আসি, তাহলে মানুষের যে দাবিগুলো সামনে আসবে না। আপনি ধরুন ঝাড়গ্রাম বিধানসভা নির্বাচন দেখুন, যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দেখুন। নির্বাচনে মানুষ ভোট দেবে এবং 4 মে রেজাল্ট বেরোবে। 4 মের পর মানুষ যে দাবি দাওয়াকে কেন্দ্র করে নির্বাচন হচ্ছে, সেটাই সরকার কিন্তু পরবর্তী সময় তার ইমপ্লিমেন্টেশন করার কথা। কিন্তু আমরা বিগত দিনে কি দেখেছি, যদি আপনি আজকের ডেটে ম্যানিফেস্টো দেখেন, তৃণমূল কংগ্রেসের দেখেন বা ভারতীয় জনতা পার্টির দেখেন, তো কি হয়, ইলেকশনে তারা তাদের মতো যে প্রোপাগান্ডা তৈরি করে সেই অনুযায়ী তারা ইলেকশনে ক্যাম্পেইন করে, ম্যানিফেস্টোকে একদিকে রাখে। আর যখন 5 বছর সময় যখন অতিক্রম হয়ে যায়, যখন রিপোর্ট কার্ড আপনি পেশ করার কথা বলেন, তখন রিপোর্ট কার্ডের সময় ট্যালি হবে না। আপনি যদি দেখেন 2014 সালে যখন কেন্দ্রের সরকার বানায় 2 কোটি চাকরি পার ইয়ার, আপনি দেখেন যদি 2021 সালে তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টোতে 5 লক্ষ পার ইয়ার জব অপরচুনিটি, আজকে কোথায়? 5th লার্জেস্ট ইকোনমির কথা বলা হচ্ছে, ওদিকে 5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলা হচ্ছে। এখানে এডুকেশনের বাজেট অ্যালোকেশন জিডিপি অনুযায়ী বৃদ্ধির কথা বলেছে, কিন্তু বর্তমান পজিশন কি আপনারা দেখছেন? তো স্বাভাবিকভাবে যদি প্রতিটা ক্ষেত্রে আপনি দেখেন যে বিষয়গুলোকে কেন্দ্র করে ম্যানিফেস্টোতে তারা নিয়ে আসেন, ম্যানিফেস্টোতে খুব ভালো ভালো শব্দ থাকে। সত্যিকার যদি ম্যানিফেস্টো যে কাজ করতে হতো, তাহলে জঙ্গলমহল স্বরাজ মোর্চা বা অশোক মাহাতোকে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে হতো না, বা নির্বাচনকে কেন্দ্র করে আমাকে এগিয়ে আসতো না। কারণ কোথাও না কোথাও তারা ম্যানিফেস্টো আর বাস্তবায়নের মধ্যে বিস্তর ফারাক রেখেছে। আর সেই ভ্যাকুমের জায়গায় কিন্তু তৃতীয় বিকল্প মানুষ চাইছে। এই তৃতীয় বিকল্পকে কেন্দ্র করে ঝাড়গ্রামের বয়স হয়ে ওঠা, কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি এখানকার থেকে যারা মানুষ নির্বাচিত হয়ে বিধানসভায় যান, সর্বোপরি সব থেকে একটা ন্যূনতম একটা কমন একটা মানুষের অভিযোগ যে তারা বিধানসভায় সোচ্চার হন না। এটা তো বাস্তব। আজকে আপনি দেখেন যে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন লাইভ টেলিকাস্ট হয় না। জঙ্গলমহল স্বরাজ মোর্চার হয়তো কোনো জনপ্রতিনিধি, কিন্তু তারা কিন্তু স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছে যাতে সাধারণ মানুষ যারা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধিকে নির্বাচিত করছেন বিধানসভায়, তারা কি বিধানসভায় বলছে বা তারা কি বিধানসভায় করছে সেটা যেন মানুষ জানতে পারে। তো সেই বিষয়ে যারা প্রতিনিধি হয়েছে তাদের তো কর্তব্য, তারা তাদের রাজনৈতিক প্রোগ্রামগুলোকে লাইভ টেলিকাস্ট করছে, আপনাদের মতো মিডিয়াদের মাধ্যমে মানুষের কাছে তাদের কথাবার্তা পৌঁছে দিচ্ছে। কিন্তু যে মানুষরা তাদেরকে ডাইরেক্ট ভোটে তারা নির্বাচিত করেছে, বিধানসভায় পাঠিয়েছে, তারা সেখানে কি সোচ্চার হচ্ছে তার মেকানিজমের জন্য তারা কিন্তু সোচ্চার হয়নি। এবং সর্বতভাবে এই বিধানসভার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো 5 বছরে তারা কতটা সোচ্চার হয়েছে, এবং সর্বোপরি যে এমএলএ যে ফান্ডের টাকা, তার যে কোথায় কি খরচ করছে মানুষের কাছে রিপোর্ট কার্ড হিসাবে দিয়েছে, দেয়নি। সেই জায়গাটাকে কেন্দ্র করে মানুষের বয়স হয়ে ওঠা, কারণ রাজনীতি যারা করে তারা মানুষের দাবিকে সামনে রেখেই রাজনীতি করে। আর তারা যদি মানুষের দাবিকে কেন্দ্র করে নির্বাচনে না আসে, তাহলে মানুষের দাবি উপেক্ষিত হয়। তারা যে প্রোপাগান্ডাকে কেন্দ্র করে নির্বাচনে যে বৈতরণী পাওয়ার চেষ্টা করে, সেটা সফল হবে। সেই জায়গায় জঙ্গলমহল স্বরাজ মোর্চা মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার জন্য ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন করেছে। ঝাড়গ্রামের সবচেয়ে জরুরি সমস্যা কোনটি বলে মনে করেন? দেখুন, 2017 সালে ঝাড়গ্রাম জেলা হওয়ার পর স্বাভাবিকভাবে জেলার মানোন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঝাড়গ্রামের আপনি ট্যুরিজম ডেভেলপমেন্টের কথা বলছেন, শিক্ষাক্ষেত্রে ডেভেলপমেন্টের কথা বলছেন, রোজগারের কথা বলছেন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলছেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছেন, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ছাড়া বাকিগুলো কিন্তু অধরা। আর যোগাযোগ ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ সহজলভ্য হচ্ছে ট্রেন। সেই ট্রেন পরিষেবাকে আপনি দুর্বল করছেন। মানুষের চাহিদা অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী ট্রেন পরিষেবা পাচ্ছে না। আর সর্বোপরি এই পরিষেবাকে কেন্দ্র করে যারা এখানকার লোকাল জনপ্রতিনিধি, এমপি হতে পারে, এমএলএ হতে পারে, তারা কিন্তু সোচ্চার নয়। এমপি যদিও সোচ্চারের জায়গায় কিছুটা রয়েছে, কিন্তু এমএলএরা একদম নীরব। অর্থাৎ এমএলএরা কি এই এলাকার মানুষের ভোট পাননি, তো তার ফলেও বিষয়টা এড়িয়ে গেছে। ঠিক একই রকম আপনি দেখেন যে কদমকানন আরবি একটা গুরুত্বপূর্ণ সমস্যা, শুধু ঝাড়গ্রাম শহরের একাংশ নয়, ঝাড়গ্রাম শহর এবং গ্রামীণের যারা ওই পার থেকে প্রতিদিন সকালবেলা সবজি নিয়ে আসেন, বা ডেলি কমিউটার্স যারা যারা পথযাত্রী যারা প্রতিনিয়ত সমস্যা পড়ে, এবং
এমন একটি গুরুত্বপূর্ণ আরবিকে কেন্দ্র করে যে গঠনমূলক রাজনীতি হওয়া দরকার সেখানে কিন্তু দোষারোপের রাজনীতি হয়েছে। তার ফলে আমরা দেখেছি বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়েছে চিকিৎসা করাতে আসা মানুষ এবং মৃত্যুও হয়েছে। এবং আমরা কি করি যে স্বাভাবিকভাবে কোনো একটি ঘটনা ঘটলে আমরা সিম্পাথাইজ করলাম, কিন্তু নির্দিষ্ট ফোরামে কেন কথা বলছি না? আপনি তো ডাইরেক্ট ইলেক্টেড মেম্বার। তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আজকে আমি যেটাকে নিয়ে কনসিস্টেন্টলি কাজ করে এসেছি সেটাকে যদি নির্বাচনে আমি না রাখি, তাহলে কিন্তু এরা কিন্তু এই বিষয়টাকে এড়িয়ে যাবে, যেভাবে 5 বছর এড়িয়ে গেছে। একই রকম আপনি দেখেন ঝাড়গ্রাম পৌরসভা 1982 সালে প্রতিষ্ঠা পেয়েছে এবং ঝাড়গ্রাম পৌরসভার 18টা ওয়ার্ড, 39টা আপনি বস্তি এলাকা রয়েছে। আমি দেখলাম যে কয়েকদিন খুব ভিডিও করছিলেন উনি গরিবের মাটির বাড়ি থেকে। উনি কি জানেন যে ঝাড়গ্রাম শহরে গরিবের মানুষের যে মাটির বাড়িগুলো আছে সেগুলো মূলত কারণ অনেকের পাট্টা নেই, জমির মালিকানা নেই, তার ফলে সরকারি যে হাউজিং প্রকল্প তার সুযোগ নিতে পারছেন না। তো সেক্ষেত্রে ওনার তো দাবি হওয়া উচিত ছিল যে অ্যাকচুয়ালি এই 19টা বস্তি এলাকার যে সকল মানুষ আছে যারা ভূমিহীন আছে তাদের পাট্টা দেওয়া হোক, যেটা বিগত সময় মুখ্যমন্ত্রী একটা সময় এই জিনিসটাকে অ্যাড্রেস করেছিলেন। কিন্তু কোথায় সে হারিয়ে গেল? আমরা গরিবের মান উন্নয়ন চাই, আমরা গরিবের ডেভেলপমেন্ট চাই, কিন্তু আমরা তার থেকেও বেশি রাজনীতি চাই। কারণ ওই সস্তা জিনিসগুলোকে রাজনীতি করে আমি এন্টারটেন করতে এসেছি। কারণ উনি যদি সত্যিকারের প্রকৃত গরিবের উন্নয়ন চায় তাহলে উনি ঝাড়গ্রাম বিধানসভার মানুষের রাজনৈতিক অবস্থান, ভৌগোলিক অবস্থান, আর্থসামাজিক অবস্থানে একটু স্টাডি করতেন। যদি স্টাডি করতেন তাহলে বুঝতেন যে ঝাড়গ্রাম জেলা শহরের মূল সমস্যাগুলো কি। আজকে ঝাড়গ্রাম পৌরসভা এতটা সময় ধরে প্রতিষ্ঠা পেলেও ঝাড়গ্রাম পৌরসভা কেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে পিছিয়ে আছে? কেন সাইন্টিফিক ওয়েতে ড্রেনেজ সিস্টেম, ওয়াটার কানেকশন বা আজকে কংসাবতী থেকে যে বাড়ি বাড়ি জল প্রকল্প, আপনি 7 বছর অতিক্রান্ত, এতটা টাকা ব্যয় হয়েছে, সেই টাকার মধ্যে কি করাপশন নেই? আমি নিজে আরটিআই করেছি, আরটিআই এর উত্তর পাইনি। এই যে সরকার স্বচ্ছতার কথা বলে, আমার সেই সরকার যদি আরটিআই কে অ্যাভয়েড করে যায়, সেখানেই জানতে পারছি অস্বচ্ছতা আছে। তো সর্বোপরি যে ঝাড়গ্রাম শহরকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণগুলো বিষয় রয়েছে সেটা যেমন রয়েছে, এবং ঝাড়গ্রামের যে গ্রামীণ এলাকা, হাতি মানব সুরক্ষা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এবং আমার গ্রামীণ এলাকা মানেই হচ্ছে আমার অর্থনৈতিক সংস্থান হচ্ছে, বিকল্প হচ্ছে কৃষি। তো কৃষিকে যদি কেন্দ্র করে আমাদের ডেভেলপমেন্ট না থাকে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেচ হোক, কোল্ড স্টোরেজ হোক, বা যে ফসল উৎপন্ন হচ্ছে তার ন্যায্য মূল্য হোক, আর সর্বোপরি নতুন যুব সমাজ যখন রোজগারহীন হচ্ছে পড়াশোনা করেও, তখন বিকল্প কিন্তু আমার কর্মসংস্থানের জায়গা থেকে কৃষি। তাহলে কৃষিকে সাইন্টিফিক ওয়েতে আমার ডেভেলপমেন্ট করা। এখানে আমার বিসিকেবির ক্যাম্পাস রয়েছে, সেই ক্যাম্পাস থেকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়? কারণ আমরা দেখছি আমাদের ঝাড়গ্রাম জেলার বহু ছেলেমেয়েরা এখন করলা চাষে যাচ্ছে বা অন্যান্য সবজি চাষের মাধ্যমে তারা দেখছে যে আমি রোজগারের বিকল্প দিশা। কিন্তু সেই জায়গায় যদি সেই রোজগারের দিশাটাও যদি সঠিক ন্যায্য মূল্যের জায়গাটা সরকার এনশিওর না করতে পারে, সেটা যদি এই নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় না হয়ে থাকে, তাহলে গ্রামীণের যে বিকাশ, যে গ্রামীণ স্বরাজের যে কথা, সেই কথা কিভাবে স্বয়ং সম্পূর্ণ হবে সেটা একটা প্রশ্ন রয়েছে। তাই এগুলোকেই গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। আর সর্বোপরি যেটা নির্বাচনে কমন ইস্যু নেই, এগুলো গুরুত্বপূর্ণ ইস্যু। আজকে ঝাড়গ্রাম জেলাকে পিছিয়ে রাখার কারণ হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। আজকে আমাদের শরীর কিছু একটু যদি জটিল কিছু হয়েছে কলকাতা যেতে হচ্ছে, নাহলে আমাদেরকে এইমস যেতে হচ্ছে, কেউ ভেলোর যেতে হচ্ছে। কিন্তু আর্থিক অনটনের মধ্য দিয়ে তারা প্রতিদিন যে নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য লড়াইটা করছে সেটা আরো ঋণগ্রস্ত করছে। আর দ্বিতীয়ত কোয়ালিটি এডুকেশনের যে জায়গাটা, আজকে যদি আপনি দেখেন যে কোনো পরিবার যদি এগিয়েছে তো মূলত কোয়ালিটি এডুকেশনের জায়গা থেকে এগিয়েছে, একটা দেশও যদি এগোয় তো কোয়ালিটি এডুকেশনের জায়গা থেকে এগোবে। তো ঝাড়গ্রামের মতো জেলাকে কোয়ালিটি এডুকেশনের জায়গা থেকে কেন পিছিয়ে রাখা হচ্ছে? কেন এডুকেশনের উপর রাজনীতি হবে না? কেন এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর রাজনীতি হবে না? কেন শহরের এক দুটো স্কুলের প্রতি ছাত্র এবং ছাত্রের অভিভাবকদের প্রতি সবসময় দৃষ্টি থাকবে যে আমার ছেলে মেয়ে যেন ওই স্কুলে পড়াশোনা করে? কেন বাকি স্কুলগুলোতে অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার হবে না? কেন বাকি স্কুলগুলোতে যে পড়াশোনার যে মান উন্নয়ন তার মনিটরিং কেন সঠিক হবে না? তো আমার এই বিধানসভার নির্বাচনে মনোনয়নের মূলত উদ্দেশ্য শিক্ষা, স্বাস্থ্য, রোজগারের জায়গাগুলো। আর সর্বোপরি ঝাড়গ্রাম একটি গুরুত্বপূর্ণ জেলা যার ইতিহাসেই রয়েছে বনাঞ্চলের মধ্য দিয়ে। তো সর্বোপরি একটা পরিবেশের একটা গুরুত্বপূর্ণ রয়েছে। আজকে ঝাড়গ্রাম শহর তার পরিবেশ হারাচ্ছে, ঝাড়গ্রাম শহর তার ঐতিহ্য হারাচ্ছে। সেই ঐতিহ্যকে ধরে রাখা এবং ঝাড়গ্রাম শহরকে যে কারণের জন্য লোক চেনে বা যে কারণের জন্য আজকে ঝাড়গ্রাম জেলায় ট্যুরিজম ডেভেলপমেন্ট হচ্ছে, সেই পরিবেশটাকেও ধরে রাখা এবং আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে জায়গাগুলো, সেটাই আমার কে কেন্দ্র করে এই নির্বাচনে অংশগ্রহণ, এবং এটাকে মুখ্য করেই এই গুরুত্বপূর্ণগুলো কাজগুলো করব বলেই আজকে নির্বাচনে অংশগ্রহণ করছি। মানুষ সমর্থন দিলে আমি অবশ্যই এই বিষয়গুলো নিয়ে বিধানসভায় সোচ্চার হবো, বিধানসভার বাইরে সোচ্চার হবো, এবং সর্বোপরি যেখানে যা সোচ্চার হওয়া দরকার, কাজ করা দরকার, সেই কাজে আমি অগ্রগতি আমার নিজের রাখবো। বছর দুয়েক আগে কেন্দ্র সরকারের তরফে ঝাড়গ্রাম জেলার জন্য একটি নবোদয় বিদ্যালয়ের অনুমোদন মিলেছে, কিন্তু এখনো অবধি তার কোনো বাস্তবায়ন আমাদের চোখে পড়েনি। আপনি তা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে বহুবার সরব হয়েছেন, তো কেন এখনো তার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না? আপনার কি মনে হয়? দেখুন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যখন শিক্ষার বিষয় আছে এবং এত সুন্দর একটা শিক্ষা পরিকাঠামো
যেটা নবোদয় বিদ্যালয়, যেটা বেসিক্যালি আমাদের ঝাড়গ্রাম জেলার যেখানে বিভিন্নভাবে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের বসবাস করে, তাদের কাছে এই কোয়ালিটি এডুকেশনটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে সকলে মানে সাধারণ বর্গ থেকে এসসি এসটি ওবিসি সকলেই এখানে পড়াশোনা করতে পারবেন। এবং অনেক পরিবার আছে এখনো পর্যন্ত মেদিনীপুরে অ্যাডমিশন করার জন্য সারা বছর কোচিংয়ে বাচ্চাদেরকে লাগিয়ে রাখেন, যারা নবোদয় বিদ্যালয়ের কোয়ালিটি এডুকেশন সম্পর্কে সচেতন আছে। তো নতুন জেলা হওয়ার পর এটা অনুমোদন পেয়েছে 2024 সালে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। 2024-এর পর থেকে আজকের ডেট পর্যন্ত যদি আপনি দেখেন যে বর্তমান শাসক দল এবং প্রধান বিরোধী দল তাদের ভূমিকা কি। কেন্দ্র অনুমোদন করেছে 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর অনুমোদন হওয়ার পর আজকে আমরা নির্বাচনে যে জায়গায় রয়েছি প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো একটা শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট, সেখানে মানুষকে বঞ্চিত রাখার যে এদের রাজনৈতিক কৌশল, তা আপনি 1.5 বছরে দেখুন। আমি বারংবার এটা নিয়ে সোচ্চার হয়েছি, জেলা প্রশাসন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি এবং সর্বোপরি গভর্নর স্যারকেও জানিয়েছি। গভর্নর স্যার যদিও আমাকে বিষয়টি রিপ্লাই দিয়েছে, হায়ার এডুকেশন সম্ভবত শিক্ষা দপ্তরকে উনি আমার দাবিটা পাঠিয়েছেন বিষয়টা দেখার জন্য। কিন্তু সর্বোপরি আমাকে কেন এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে? শিক্ষার মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোর যেখানে কেন্দ্র অনুমোদন দিয়েছে, রাজ্যের এটা করণীয় ছিল দ্রুত যে জমি রয়েছে সেই জমি দেখে বিষয়টা বাস্তবায়নের জন্য এগিয়ে নিয়ে যাওয়া। সেই জায়গাটা করলো না। এবং সর্বোপরি যারা রাজ্যে পরিবর্তন চায়, অথচ জেলায় এখন অনেক ক্যান্ডিডেট রয়েছে শিক্ষা স্বাস্থ্যর কথা বলছে, কিন্তু নবোদয় বিদ্যালয় কি তাদের কি জানা নেই? তারা তো কেন্দ্রীয় সরকারের পার্টিকে রিপ্রেজেন্ট করছে। তাদের এই প্রকল্প সম্পর্কে অবগত থাকার পরও কেন রাস্তায় মাঠে নেমে আন্দোলন করেনি? কেন এই প্রকল্প বাস্তবায়ন জন্য ঝাড়গ্রাম জেলাবাসীর স্বার্থে, ঝাড়গ্রাম জেলার ছাত্রছাত্রীদের স্বার্থে কেন তারা এগিয়ে আসেনি? কেন জঙ্গলমহল স্বরাজ মোর্চাকে, কেন অশোক মাহাতোকে বারংবার দরবার করতে হয়েছে? তো এখানেই বোঝা যায় যে অ্যাকচুয়ালি রাজনীতি আমরা এই কারণেই করতে এসেছি শুধুমাত্র ক্ষমতায়নকে কেন্দ্র করে। আমার ক্ষমতায়ন, আমার আস্থে পৃষ্ঠে যারা থাকবে তাদের ক্ষমতা, যদি মানুষের ক্ষমতায়ন প্রাধান্য হতো তাহলে নবোদয় বিদ্যালয়ের জন্য তারা রাস্তায় থাকতো এবং আপনাদের ক্যামেরাতে সেই ছবি ধরা পড়তো। কিন্তু আজও আপনাদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়েনি, আজও তারা সোচ্চার হয়নি। তো এই জায়গা থেকে বোঝা যায় যে যারা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে পিছিয়ে রাখতে চায়, যারা স্বাস্থ্যের মতো জায়গা থেকে পিছিয়ে রাখতে চায়, তারা কোথাও না কোথাও শুধুমাত্র নিজের ক্ষমতায়ের জন্য এই রাজনৈতিক ময়দানে অনেক শিক্ষিত মানুষ আজকের ডেটে পার্টিসিপেশন করছে, কিন্তু শিক্ষার মতো জিনিসকে অবহেলা করে যারা নিজের রাজনৈতিক পজিশন বদলাতে চায় বা মনে করে যে আমি এমএলএ হলেই সবকিছু করে দেবো। আপনি এমএলএ হওয়ার আগে একজন সাধারণ নাগরিক হিসাবে মানুষের জন্য কতটা চিন্তিত, তারপরে তো মানুষ আপনাকে জাজ করবে বা জাজ করা উচিত, তবেই আপনি এমএলএ হয়ে কিছু করতে পারবেন। আর যদি মনে হয় যে না এই নির্বাচনে আমাকে জয়ী করে দিলে আমি বিশাল কিছু বিপ্লব ঘটিত, তাহলে বিগত দিনে তারা জয়ী হয়েছিল তাদের বিপ্লবের একটু তালিকা দেখলেই বোঝা যাবে যে তারা কতটা বিপ্লবে সামিল হয়েছে। তাই এই নবোদয় বিদ্যালয়কে কেন্দ্র করে যেটা আমার মনে হয়েছে যে উভয় এই দোষারোপের রাজনীতিটা খুব ভালোবাসে, কেউ কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট চায় না। যদি চাইতো শাসকও এগিয়ে আসলে হতো, বা অপোজিশনে যদি আন্দোলন করে সেটাকে করানোর চেষ্টা করতো সেটা হতো, কিন্তু কোনোটাই হয়নি। জঙ্গলমহল স্বরাজ মোর্চা তার ক্ষুদ্র ভয়েস দিয়ে চেষ্টা করেছে। তবে আমি কথা দিচ্ছি, আমাকে মানুষ ভোটে নির্বাচিত করুক বা নাই করুক, করলে বিধানসভায় যাব, সেটা অবশ্যই করা, বা না করলেও আগামী দিনে এই লড়াইটা তীব্র হবে এবং বিধায়ক যেই হোক আমার দায়িত্ব থাকবে যে এই নবোদয় বিদ্যালয়কে ঝাড়গ্রাম জেলায় অনুমোদিত যে নবোদয় বিদ্যালয় সেটা বাস্তবায়ন করা। জঙ্গলমহলের বা ঝাড়গ্রামের ক্ষেত্রে একটি বড়সড় সমস্যা হচ্ছে হাতি মানুষ সংঘাত, এবং তার ফলে প্রাণহানি বা সম্পত্তি হানির ঘটনাও প্রত্যেক দিনই। তো সেই জায়গা থেকে সরকারের কি ভূমিকা হওয়া উচিত ছিল, বা কি করলে এই সমস্যার সমাধান সম্ভব? দেখুন, আমাদের ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলে প্রতিনিয়ত হাতি আর মানব সংঘাতের কারণে বিভিন্ন ক্ষতির খবর আমরা দেখে থাকি, এবং তার বাস্তবেও আমরা কিন্তু সেটা তার পরিলক্ষিত হচ্ছে, সেটা আমরা নজর রাখছি বা দেখতে পাচ্ছি। কিন্তু এই ঘটনাটাকে যদি দেখেন, যখন 2021 বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম বিধানসভার যিনি বিধায়িকা আমাদের নির্বাহা হাঁসদা, যিনি আমাদের এলাকার কন্যা এবং সর্বোপরি এমন একটি এলাকা থেকে যিনি সবসময় মানুষের প্রতিনিয়ত যে জীবন জীবিকার যে সংগ্রাম সেটা অনেক সামনে থেকে দেখেছে। তো এই সমস্যা কিন্তু 2021-এর আগেও ছিল। 2021 থেকে মানুষের মধ্যে একটা আশার আলো এসেছিল যখন মিনিস্টার অফ স্টেট করা হয় এই ডিপার্টমেন্টে। কিন্তু আমরা দেখলাম যে এই সংঘাত কমানোর জন্য যে গঠনমূলক প্রয়াস থাকা দরকার, সেই গঠনমূলক প্রয়াস কিন্তু দেখতে পাওয়া যায়নি। গঠনমূলক প্রয়াস কি হতে পারে না, এই সমস্যাটা কেন হচ্ছে তার জন্য একটা রিসার্চ অন্তত স্টাডি হওয়া দরকার ছিল। কারণ 1980-90-এর দশকে, 80-90-এর দশকে যে হাতির যে গতিবিধি বা হাতির যে হ্যাবিট, সেটা কিন্তু আজকের ডেটে কিন্তু নেই, পরিবর্তন হয়েছে। তাহলে একটা স্বাভাবিক তৎকালীন সময়ে আপনার যা পদক্ষেপ হওয়া উচিত ছিল, বর্তমান সময়ে পদক্ষেপ কিন্তু দুটো ডিফারেন্ট হবে। তো একটা রিসার্চ হওয়া দরকার ছিল। এবং আমার এখানে জঙ্গলের অবস্থান কি আছে, বিগত সময় জঙ্গল, বর্তমান সময় জঙ্গলের অবস্থান, হাতির খাদ্য বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে,
কিন্তু সেভাবে কিন্তু রিসার্চ স্টাডিজ কিন্তু সেভাবে নেই। তো তার ফলে কি হচ্ছে, শুধুমাত্র যখন কোনো মানুষের মৃত্যু হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, বাড়ি ভাঙচুর হচ্ছে, কখনো কোনো দুর্ঘটনা ঘটছে, তখন তারা জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে মানুষকে শান্ত করার চেষ্টা, কিন্তু গঠনমূলক প্রয়াস কিন্তু নেই। এই গঠনমূলক প্রয়াসের স্বার্থেই কিন্তু এলাকার বিধায়ক, এলাকার এমপি, জেলা প্রশাসন, রাজ্যের মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বারংবার দৃষ্টি আকর্ষণ করেছে, এবং মাননীয় রাজ্যপাল। সর্বোপরি যেটা আমার দাবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আপনারা ফিল্ড সার্ভে করুন, এফেক্টেড এরিয়াগুলোতে যান, মানুষের সঙ্গে কথা বলুন। অন্তত মানুষের সঙ্গে কথা বললে আপনি যেটা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সমস্যাটা কি। আমরা প্রতিনিয়ত যে সমস্যাটা ফেস করছি, যদি যারা সমাধান করতে চান তারা যদি আমাদের সঙ্গে কথা বলেন, তাহলে আমরা এই সমস্যাটাকে সমাধানের আমিকে কিভাবে দেখছি, সেই জায়গাটা কিন্তু যোগসূত্র হয়নি। এক, দ্বিতীয়ত কি হচ্ছে, যে পর্যাপ্ত বাজেট এলোকেশন দরকার। বাজেট এলোকেশন কয়েকটা জিনিসের কেনা দরকার না, দুটো সমাধান, একটা স্থায়ী আর একটা অস্থায়ী। অস্থায়ী সমাধানের ক্ষেত্রে প্রথমত যে জিনিসগুলো দরকার, ধরুন হাতি আসলো, হাতি থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার যে সরঞ্জাম, সেটা, কমিউনিকেশন, ফরেস্টের সঙ্গে দ্রুত কমিউনিকেশন করা, ফরেস্ট সেখানে তাদের স্টাফ পাঠাবে, তাহলে একটা স্টাফের প্রয়োজন। তৃতীয়ত যারা হাতি ড্রাইভের কাজ করে সেই সংখ্যাকে বাড়ানো, তাদের সেফটি এবং তাদের পর্যাপ্ত ট্রেনিং এবং তাদের যে অন্যান্য ফ্যাসিলিটিসগুলো আছে, তাহলে সেখানে একটা বাজেট রয়েছে। চতুর্থত রয়েছে যে সরকার এই যে হাতির কারণে যে বিভিন্ন সময় যে ফসলের ক্ষতি হচ্ছে, এবং সেটার জন্য মানুষ কিন্তু ক্ষুব্ধ হয় এবং ক্ষুব্ধ হয়েছে, এবং বিভিন্ন সময় তার কিন্তু আমরা এই প্রকাশও পেয়েছি। তো সেই জায়গাতে যে এক তো সাধারণ মানুষ তারা প্রতিনিয়ত কৃষির উপর বেশ করে তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করছে, সেখানেও হাতি যেভাবে নষ্ট করছে, তাহলে একটা স্বাভাবিকভাবেই দাবি উঠে আসে সাধারণ মানুষের যে আমার পর্যাপ্ত যে ক্ষতির যে মূল্য, সেটা কিন্তু আমাকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হোক। কিন্তু এখানে দেখা যাচ্ছে মান্ধাতার আমলের যে ক্ষতিপূরণ সেটাই এখনো চলছে। তো সর্বোপরি আপনি দেখবেন না হাতিকে বাঁচাতে পেরেছে, না মানুষকে বাঁচাতে পেরেছে, আর না মানুষের যে পর্যাপ্ত ক্ষতিপূরণ সেটা হয়েছে। এবং এটাকে কেন্দ্র করে যে একটা পর্যাপ্ত কর্মীর যে ব্যাপার ছিল ফরেস্টের, সেটাও নেই। তাদের যে কর্মীরা রয়েছে সেখানেও কর্মী সংকট, এলিফ্যান্ট রাইট গ্রুপের সেখানেও সমস্যা। তো সর্বোপরি এটা একটা বলা যেতে পারে, যেটা আমার যেটা মনে হয়েছে, যে সমস্যা সমাধান তো করেইনি, বরং এটাকে আরো কিভাবে সমস্যা বাড়ানো যায় সেটার চেষ্টা করেছে। কারণ কি, দোষারোপের রাজনীতি করেছে কেন্দ্র আর রাজ্য, অর্থাৎ জঙ্গলমহলের মানুষ হোক, ঝাড়গ্রাম জেলার মানুষ হোক, তারা ভারতীয় নাগরিক। তো ভারত সরকার হচ্ছে রাজ্য সরকার উভয় একটা মিটিং করতে পারে, যেহেতু আমার পাশাপাশি দুটো রাজ্যের ফরেস্ট এরিয়া রয়েছে, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বেঙ্গল। তো এই কোঅর্ডিনেশন মিটিং যেরকম হয়নি, সর্বোপরি বাজেট অ্যালোকেশন হয়নি, ফিল্ড সার্ভে হয়নি, রিসার্চ স্টাডি নেই, এবং তারা এফেক্টেড এরিয়াতেও যায়নি। তো সর্বোপরি শুধুমাত্র একটা চেয়ারকে কেন্দ্র করে উনি ওনার পজিশন বিল্ড আপ করেছে, আর উনি মাঝে মধ্যে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকেন। কিন্তু বাস্তবের যে কাজটা যদি উনি করতেন, তাহলে এলাকার মানুষ নয়, আমি এই কথাটা বলছি না, তাহলে এলাকার মানুষের যে কোনো জায়গায় আপনি গেলে বুঝতে পারবেন যে হাতি মানব সুরক্ষায় ওনার অবদান কি, বা রাজ্য সরকারের অবদান কি, বা যারা আজকে বিরোধী জায়গায় অবস্থান করছে। আজকে আমরা দেখছি বিভিন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যিনি পরিবেশ ও বন মন্ত্রী হচ্ছে ভূপেন্দ্র যাদবজি, উনি কিন্তু বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছেন। কিন্তু ওনার কাছে এই প্রেয়ারটা আমি যেরকম ইমেল মাধ্যম করেছি, এমপির মাধ্যমে করেছি, মাননীয় গভর্নর সাহেবের মাধ্যমেও করেছি, কিন্তু আজও পর্যন্ত সেই বিষয়ে গুড একটা ইনিশিয়েটিভ সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। শুধুমাত্র মাননীয় এমপি, যিনি এই মুহূর্তে জীবিত নেই, কুনার হেমব্রম, উনি পার্লামেন্টে আন্ডার 377 কোশ্চেন করেছিলেন, সেই কোশ্চেনের বেসিসে একটা উত্তর গেছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রিতে, এবং সেটা সকলের কাছে প্রকাশিত। সেটারও বিভিন্ন সময় মানুষ কিন্তু ভুল ব্যাখ্যা করছে। তো সর্বোপরি এই সমস্যা সমাধানের যে গঠনমূলক প্রয়াসটা, যেটা আমরা বারংবার সরকারের কাছে করেছি, সেটার কিছু হয়েছে। যেমন ধরুন এখন এআই ক্যামেরা লাগিয়েছে, আমরা চেয়েছিলাম যে ক্ষতিপূরণটা 7 দিনের মধ্যে দেওয়া হোক, এক দুবার কোনো একটা জায়গায় দিয়েছে, তারপরে এটা কিন্তু কন্টিনিউশন করেনি। আর বাজেট আমরা দেখলাম, অন্তর্বর্তী বাজেট হোক বা যাই বাজেট হোক, কিন্তু বাজেট এলোকেশনে কোনো বৃদ্ধি হয়নি। যে ক্ষতিপূরণের বৃদ্ধি হোক বা এই সমস্যা সমাধানের ক্ষেত্রে হোক, বা সর্বোপরি ফরেস্ট বাজেটের বৃদ্ধি, কোনোটাই হয়নি। তো সর্বোপরি বলা যেতে পারে যে সাধারণ মানুষের জীবন জীবিকার উপর তাদের যে প্রয়াস থাকা দরকার সেটা নেই। আর এই এলাকার সকলেই জানে যে শালপাতার উপর একটা গ্রামীণ অর্থনীতি চলে। তো শালপাতার গ্রামীণ অর্থনীতি কিন্তু হাতির কারণে কিন্তু আতঙ্কিত হচ্ছে, আর তার ফলে তারা কিন্তু সেই জায়গা থেকে কুইট হচ্ছে। তো এটাও একটা ঝাড়গ্রাম বা জঙ্গলমহলের অর্থনীতির উপর প্রভাব পড়ছে। কিন্তু কোনো জায়গাটাই এদের গঠনমূলক প্রয়াস দেখবেন না। যতটুকু দেখবেন রাস্তাতে, মানে যখন আপনি কোনো বিষয়ে কথা বলতে দেখবেন, তখন তো এমনভাবে কথা বলে যেমন উন্নয়ন মানে চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর সেই উন্নয়নে আমরা সকলেই ভালো আছি। কিন্তু যখনই ওই বক্তব্যটা শেষ হবে, তারপরে আপনি দেখবেন যত রকম অভাব অভিযোগ বঞ্চনা, কিন্তু সেগুলো তাদের চোখে ধরা পড়ে না, যেহেতু তারা উন্নয়নের যে পরিবেশ সেখানে রয়েছে, তারা গাড়িতে রয়েছে, তাদের সঙ্গে সিকিউরিটি রয়েছে, তারা লাইফ লিড করছে খুব সুন্দর। তো তার ফলে তাদের উন্নয়নটাকে সাধারণ মানুষের সঙ্গে ম্যাচ করতে চাইছে। আর এই কারণেই তাদের এই যে সমস্যাগুলো চোখে পড়ে না, আর চোখে না পড়ানোর জন্য সমস্যা সমাধানও অজানা। তো সেক্ষেত্রে জঙ্গলমহল স্বরাজ মোর্চা যে প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকে, এটাকে কেন্দ্র করে মানুষের কাছে যাওয়া
আর এই নির্বাচনে যদি এই বিষয়টা যদি গুরুত্বপূর্ণ ইস্যু না হয়, তাহলে যারা নির্বাচিত হয়ে বিধানসভায় যাবে তারা দেখবে যে মানুষের গুরুত্বপূর্ণ ইস্যুতে মানুষ যখন ভোট দেয় না, স্বাভাবিকভাবে সেই সমস্যার সমাধানও কিন্তু অন্তরায় থেকে যাবে। তাই আজকের এই বিধানসভা নির্বাচনে মানুষকে অন্তত ভাবতে হবে যে এই এলাকার জ্বলন্ত সমস্যাগুলো কি, গুরুত্বপূর্ণ সমস্যাগুলো কি, আর সেই সমস্যার সমাধানে যারা এই কন্টেস্টিং ক্যান্ডিডেট আছে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা কি। যদি ভূমিকা না থাকে, তাদের পক্ষে যদি আপনাদের মতদান যায়, তাহলে কিন্তু ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু আমরা কিন্তু এখনই আন্দাজ করতে পারছি। কারণ বিগত দিনে কিন্তু মানুষ কিন্তু এইটাকে কেন্দ্র করেই কিন্তু ভোট দিয়েছিল, কিন্তু তারা কিন্তু এই জায়গায় নীরব থেকেছিল। তাই এই নির্বাচন শুধুমাত্র আপনার ভোট দান নয়, আপনার ভবিষ্যৎ সুরক্ষা, আপনি এলাকার সমস্যার সমাধান কিভাবে দেখছেন, আর সর্বোপরি এলাকার সমস্যার সমাধানে যারা প্রয়াসে থেকেছেন তাদের পক্ষে যদি আপনার ভোট দান যায়, তাহলে স্বাভাবিকভাবে আপনার ভয়েস কিন্তু বিধানসভায় পৌঁছাবে। বিধানসভায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাস্তব সমাধান কিন্তু ধরা দেবে। ঝাড়গ্রামে এবছর অতিরিক্ত আলু উৎপাদন হলেও পর্যাপ্ত দাম নেই বা হিমঘরেও জায়গা নেই, চাষিরা সংকটে রয়েছেন। এই পরিস্থিতিতে আপনি কি সমাধান প্রস্তাব করছেন? দেখুন, এই বিষয়টা শুধুমাত্র তো ঝাড়গ্রাম জেলার নয়, রাজ্য জুড়েই। তো আমি আমার ঝাড়গ্রাম জেলার বা ঝাড়গ্রাম বিধানসভার কেন্দ্রের কথা বলছি। যেহেতু এখানে প্রায় 20 থেকে 25 হাজার কৃষক রয়েছে, সেটা বিনপুর 1 ব্লক অর্থাৎ লালগড় এবং আমার ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের বান্দোড়া অঞ্চলে। তো প্রথমত যেটা, এই হঠাৎ করে সমস্যাটা তো হয়নি, এটা কয়েক বছর ধরে যে আলু এখানে চাষ হতো, অন্য রাজ্যে রপ্তানি যেত, এবং একই সঙ্গে সঙ্গে রাজ্যের বাইরেও আমার মনে হয় বাংলাদেশেও আলু যেত। তো স্বাভাবিকভাবে যে এখানকার যে উৎপাদিত ফসল অন্য জায়গায় চাহিদা ছিল, মার্কেট ঠিকঠাক থাকতো। এবারে সেটা যখন ব্লক হয়েছে, স্বাভাবিকভাবে আপনার ফসল বাড়ছে, আপনার সেই অনুযায়ী যে ডিমান্ড ছিল সেই ডিমান্ড কমে গেছে। তো স্বাভাবিকভাবে কি হচ্ছে, স্টোর হচ্ছে। এবারে স্টোরের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে সরকার যে প্রকল্প করেছে, সেই প্রকল্পের আন্ডারে কিন্তু আমার ঝাড়গ্রাম জেলায় একটি স্টোর রয়েছে। সেই স্টোরে আপনি 30% কৃষকরা দিতে পারবে, এবং সেক্ষেত্রেও কিন্তু মার্জিনালাইজ যারা ফার্মার, সকল আলু চাষি নয় কিন্তু, এবং তারও যে কুপন সংখ্যা কিন্তু নির্দিষ্ট। আপনি 20-25 হাজার চাষি দেখছেন, আর কুপন সংখ্যা মনে হয় 1 থেকে 1.5 হাজারের মধ্যে। তো স্বাভাবিকভাবে আপনি দেখুন সংখ্যাটা কিরকম। আবার সরকার ঘোষণা করেছে যে 9.5 টাকা কেজি করে আলু কিনে নেবো, কিন্তু কতজনের আলু কিনেছে, এবং তার জন্য কি যে অঞ্চলে আলু চাষিরা আলু চাষ করছে সেখানে সরকার পৌঁছেছে? পৌঁছায়নি। তো এই জায়গাগুলোকে দেখে আমার মনে হয়েছে যে প্রথমত যে আলুর যে রপ্তানি সিস্টেমটা যেটা বিগত দিনে ছিল, সেটাকে এনশিওর করা, যে যেখানে যা ডিমান্ড আছে সেখানে যেন আলু যেতে পারে, এক। দ্বিতীয়ত, আলু এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিভিন্ন লোন আছে, সেটা মাইক্রো ফাইন্যান্স হতে পারে, ব্যাংক লোন হতে পারে, অন্য লোন হতে পারে, সেগুলোকে ন্যূনতম একটা সার্ভে করে সেই লোনগুলোকে মুকুব করার জন্য সরকারের ব্যবস্থা করা। আর যদি ফসল বীমা থাকে, সেখান থেকে সম্পূর্ণ সেই ফসল বীমাকে কৃষকের কাছে পৌঁছে দেওয়া। তৃতীয়ত, এর বাইরে যারা থাকবে, যারা বিঘা প্রতি 20 থেকে 25 হাজার টাকার কাছাকাছি লস হয়েছে, মিনিমাম ন্যূনতম আমরা ডিমান্ড করেছি চিফ সেক্রেটারির কাছে, গভর্নর স্যারের কাছে, যে 10,000 টাকা ন্যূনতম বিঘা প্রতি তাদেরকে সেই সার্ভে করে দেওয়া হোক। আর সর্বোপরি, আলুটা শুধুমাত্র একটা কৃষক চাষ করছে এমন না, আলুটা অর্থকরী ফসল, এটা গ্রামীণ রোজগারের একটা সম্ভাবনার জায়গা। তো সরকারের এই জায়গাটাকে প্রোটেক্টেড করা, এই এলাকায় হিমঘর তৈরি করা, আর তারা যাতে ন্যায্য মূল্যে আলুটা বিক্রি করতে পারে। কারণ পৃথিবীতে, কথা বলবো না, আমি আমার ভারতবর্ষের রাজনীতির কথা বলবো, যে আমি যতদিন ধরে কৃষক রাজনীতির সঙ্গে যুক্ত আছি বা কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, এই পেনটার যদি প্রোডাকশন কস্ট 5 টাকা হয়, তো এই পেনটা 5 টাকার নিচে বিক্রি হবে না, 5 টাকার উপরে বিক্রি হবে। একমাত্র কৃষকের ফসল আমরা বিভিন্ন সময়, শুধুমাত্র আলু নয়, ধানের ক্ষেত্রে, ফুলকপির ক্ষেত্রে, আমার তরমুজের ক্ষেত্রে দেখেছি, টমেটোর ক্ষেত্রে দেখেছি, তো কৃষকের ফসলের ক্ষেত্রে কেন এটা হয়? তো সর্বোপরি আমাদের এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ দাবি থাকবে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ফার্মার্স কমিশন গঠন করা হোক। বর্তমান যেহেতু পশ্চিমবঙ্গের কৃষি নির্ভর অর্থনীতি, তো পশ্চিমবঙ্গে যে সকল ফসলগুলো উৎপাদন হয়, সেই ফসলগুলোর উপর ভিত্তি করে কিন্তু গ্রামীণ রোজগার বৃদ্ধি হবে। গ্রামীণ রোজগারকে বৃদ্ধির মধ্য দিয়েই কিন্তু পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি কিন্তু মানোন্নয়ন ঘটবে। তো সেক্ষেত্রে একটা স্বাধীন কৃষক কমিশন হওয়া দরকার। স্বাধীন কৃষক কমিশন হওয়ার সঙ্গে সঙ্গে এই যে যত রকম ফসলগুলো উৎপাদিত হয় এলাকা বেসিস, সেগুলোকে ন্যায্য মূল্যর মধ্য দিয়ে কিভাবে তার ডিমান্ড কোথায়, তাকে কোথায় সাপ্লাই করতে হবে, এবং সেই জায়গায় সরকারি যে অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটাকে কিভাবে তৈরি করতে হবে, এইভাবে যদি বিষয়টা এগোয়, তাহলে শুধুমাত্র আলু চাষি নয়, বিভিন্ন সময় তরমুজ চাষি, বিভিন্ন সময় টমেটো চাষি, যদি উত্তরবঙ্গের কথা দেখা হয়, পাট চাষি সহ যারা ভুট্টা চাষি, তারা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়। তো এটাকে, আলুটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা এই জিনিসটা ভেবেছি যে ইন্ডিপেন্ডেন্ট একটা ফার্মার্স কমিশন হওয়া দরকার। তো এই প্রস্তাবটাই আমরা সরকারের কাছে রেখেছি, এবং সেটাই আমাদের নির্বাচনে থাকছে। আর কৃষিকে কেন্দ্র করেই আমাদের যেহেতু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বিগত দিনেও ছিল, তো আলুকে কেন্দ্র করে সেটা আমরা আরো একটু বড় আকারে রাখতে চাইছি, অফিসিয়ালি আমার প্রপোজাল হিসাবে, এবং আনঅফিসিয়ালি মানুষের কাছে ভোট ফেরার মতো দিয়ে। ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশন তার তহবিলের ব্যবহার নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? দেখুন, পশ্চিমবঙ্গে আপনারা যদি দেখেন, এই বিষয়টি নিয়ে আমি যতটুকু জানি কেউ সোচ্চার হননি। এটা যতটা ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের বিষয়টা গুরুত্ব পেয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে পাইনি। কিন্তু পশ্চিমবঙ্গে মিনারেলস আছে, লাইট মিনারেলস আছে, হেভি মিনারেলস আছে,
আমার ঝাড়গ্রাম জেলাতেও কিন্তু মিনারেলস আছে। তো সেই মিনারেলস যেহেতু রয়েছে, তো ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশন কিন্তু জেলাভিত্তিক গঠন হয়। 2015 সালে যদি আগে দেখা যায় তাহলে 30% ছিল রয়্যালটি, এবং 2015-র পর সেটা 10% রয়্যালটি এসছে। সেই সংখ্যাকে কেন্দ্র করেও যদি আমি পার্লামেন্টের একটা প্রশ্ন উত্তরে দেখি, পশ্চিমবঙ্গের কিন্তু যে ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশনের যে অ্যামাউন্ট স্টেট বেস 100 কোটির অ্যামাউন্ট, এবং আমাদের ঝাড়গ্রাম জেলায় কিন্তু 16 কোটির কাছাকাছি, সাইটে যা তথ্য পেয়েছি বা পার্লামেন্টের প্রশ্ন উত্তরে যা পেয়েছি। কিন্তু এই ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশনের যে খরচ, তার কিন্তু নির্দিষ্ট কিন্তু ওই প্রকল্পের মধ্যেই কিন্তু বলা আছে, প্রাইম মিনিস্টার যে যোজনা রয়েছে সেই যোজনা, যে অঞ্চল থেকে খনিজ উঠে আসবে সেই অঞ্চলের রাস্তাঘাট হোক, সেই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে হোক, পানীয় জলের ক্ষেত্রে হোক, বা খনিজ তোলার ফলে যে পরিবেশের ভারসাম্য নষ্ট হোক, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা কখনো দেখেননি যে ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশনের যে ফান্ড, তার ইউটিলাইজেশন নিয়ে কোনো রিপোর্ট প্রকাশিত হয়েছে, কোনো মিডিয়া প্রকাশ এসছে, বা যে রাজনৈতিক দলগুলো প্রধান বিরোধিতায় রয়েছে তাদের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে সোচ্চার হয়েছে। তো স্বাভাবিকভাবে যে এলাকা থেকে মিনারেলস আসছে, সেই এলাকার মানোন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য যদি সেই অর্থটা সঠিকভাবে খরচ না হয়, বা সেটা যদি সঠিক প্রকাশিত না হয়, আমরা বিভিন্ন সময় দেখেছি বালি তোলাকে কেন্দ্র করে তারা কোথাও রাস্তাঘাটে কোথাও কেউ অবরোধ করে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, বা অন্যান্য অভিযোগগুলো আসে, কিন্তু ওই বালিকে কেন্দ্র করেই তো এই রয়্যালটিটা আসছে। তাহলে সেই টাকাটার যদি সঠিক ব্যবহারিং হয়, ব্যবহারিক প্রয়োগ যদি হয়, তাহলে মানুষও বুঝতে পারবে যে সরকার তার ব্যবস্থাপনা রেখেছে, যেহেতু এখান থেকে মিনারেল আসছে তাই সেই এলাকার ডেভেলপমেন্টের জন্য এই টাকা। তো আমার মনে হয় মানুষের অভিযোগগুলো এই টাকার মধ্য দিয়ে কোথাও না কোথাও সমাধান হবে। তো সর্বোপরি বিষয়টাই যদি সামনে না আসে, জঙ্গলমোহন স্বরাজ মোর্চা এটাকে কেন্দ্র করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করেছিল যে ডিস্ট্রিক্ট মিনারেল যে ফান্ডগুলো রয়েছে তার ট্রান্সপারেন্সিকে উন্মুক্ত করা হোক, এবং এটাকে সাধারণ মানুষের যে এলাকায় মিনারেলস উঠছে সেই এলাকায় ডেভেলপমেন্ট যে হচ্ছে সেটাও একটা প্রকাশ্যে প্রচার করা হোক। তাহলে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এইটা কিন্তু একটা মানে শঙ্কাটা কাটবে যে আমার এখান থেকে মিনারেলস যাচ্ছে এবং সরকার আমার এখানে ডেভেলপমেন্ট করছে, যেহেতু সরকারের ব্যবস্থাপনা রয়েছে। একটা বায়াস, একটা সবসময় এলিগেশন আসছে, যে এলিগেশনটা কোথাও না কোথাও আমার মনে হয় মানুষের ক্ষোভের সঞ্চার হচ্ছে, যেখানে ব্যবস্থাপনা রয়েছে। তো জঙ্গলমোহন স্বরাজ মোর্চা যে কনস্ট্রাকটিভ থিওরিতে পলিটিক্স করতে ভালোবাসে, সেই কনস্ট্রাকটিভ থিওরির উপর যে গভর্নমেন্টের যে এক্সিস্টিং পলিসিগুলো আছে সেটা সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হোক, এবং একই সঙ্গে যদি আরও কিছু নিউ ডিমান্ড থাকে তো অবশ্যই সেটা আমরা রাখবো। কিন্তু বর্তমান ডিএমএফ ফান্ডের যে স্বচ্ছতার সঙ্গে তার খরচ হোক, এবং সেই খরচের হিসাব যেন প্রকাশিত হয়, আর সর্বোপরি যেন যে এলাকায় থেকে খনিজ আসছে সেটা যেন মানুষ জানতে পারে যে এই এলাকা থেকে এত রয়্যালটি গেছে, এবং সেই রয়্যালটির এত পার্সেন্ট আমার এলাকায় ডেভেলপমেন্ট হয়েছে, সেটা শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল বা অন্যান্য ক্ষেত্রে। এই ডিএমএফ ফান্ডের ক্ষেত্রে আমাদের ভূমিকাটা এটাই, এবং আমার বিধানসভা কেন্দ্রেও যেহেতু বালির যেহেতু বৈধ খাদান রয়েছে, সেক্ষেত্রে ডিএমএফ ফান্ডের ইস্যুটা আমার বিধানসভা কেন্দ্রে রয়েছে। তো সেটাকে সামনে রেখেও আমি আমার যে নির্বাচনী প্রচার সেটাতে যাচ্ছি, এবং আমার যে লক্ষ্য থাকবে, নির্বাচনের যে লক্ষ্য বা অঙ্গীকার যে আমি প্রকাশ করব, সেটাতেও আমার এই দাবি থাকছে। বর্তমান শাসক দলের কাজকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, যেহেতু বর্তমান যে দল শাসন ক্ষমতায় আছে, তো প্রতি বছর বাজেট হয়, বাজেটে অর্থ অনুমোদন হয় এবং তার ডেভেলপমেন্টের প্রয়াস হয়। তো বাজেট জনগণের টাকা থেকে যা অর্থ সংগৃহীত হয়, বা কেন্দ্রীয় ফিনান্স থেকে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যা যেভাবে যে রেভিনিউ আসে সেই জায়গা থেকে বাজেট হয় এবং তার ডেভেলপমেন্ট হয়। তাহলে টাকাটা জনগণের, এবং সেটাই বাজেট হচ্ছে, সেটাই খরচ হবে। এইবারে খরচে চলে আসি। আমার জেলায় যদি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা দেখি, তো পাশেই কর্মতীর্থ পড়ে রয়েছে, নবোদয় বিদ্যালয়ের কথা দেখলেন, আমার কংসাবতীর জল প্রকল্পের কথা দেখলেন, পৌরসভায় রাস্তার উন্নয়ন এই কয়েক মাস আগে, মানে এর আগে রাস্তার উন্নয়ন সেভাবে, যেহেতু এত এলিগেশন এসছে তাই ইলেকশনকে কেন্দ্র করে কিছু স্কিম বার করে সেটা টাকা। তো এই হচ্ছে উন্নয়নের নমুনা। যদি আমাকে উন্নয়ন করতে হয় তাহলে গঠনমূলক প্রয়াসের মধ্য দিয়ে উন্নয়ন হবে। আমার উন্নয়নটা দুটো টাইপের, একটা হচ্ছে আমি একটা কনস্ট্রাকশন বিল্ডিং করব, যেটা আমি উন্নয়ন দেখানোর জন্য করব, আর যাদের জন্য বিল্ডিং করব জাস্ট লাইক নাইট শেল্টার, যাদের জন্য বিল্ডিং করবো সেই বিল্ডিং তারা কিন্তু ব্যবহারিক প্রয়োগ যে করতে পারবে সেই জায়গাটা আমি রাখবো না, এবং সেটা কাউকে বিরোধী কাউকে অভিযোগ করতে হবে, লাগাতার অভিযোগ করতে হবে, তারপরে অ্যাটেনশন ড্র হবে এবং তার ইমপ্লিমেন্টেশনের প্রয়াস হবে, যেটা আমাদের ছাত্রীনিবাসের ক্ষেত্রে। আপনি যদি দেখেন, লালগড় ব্লকে হোস্টেল আছে, ছাত্রীনিবাস আছে, গ্রন্থাগার ছিল, গ্রন্থাগার বন্ধ, কর্মচারী নেই, হোস্টেল বন্ধ, ছাত্রীনিবাস বন্ধ। তো এটা তো উন্নয়ন, মানে ওদের কথায় তো এটা উন্নয়ন, বিল্ডিং হয়েছে, কিন্তু বিল্ডিং কি জন্য হয়েছে? নিশ্চয়ই বিল্ডিংটা কোনো কন্ট্রাক্টরকে টাকা দেওয়ার জন্য হয়নি, বা শুধুমাত্র বাজেটটা আমাকে স্পেন্ড করতে হবে তার জন্য হয়নি। আমার ওই জায়গাতে ফিডব্যাক কি আসবে, তখন সরকার কেন খরচ করে, যে সেই জায়গা থেকে কিছু রিটার্ন আসবে, আমার হয় সমাজের মানুষের মানোন্নয়ন হবে, নয় সেখান থেকে তাদের কিছু বেনিফিট হবে, কিন্তু শুধুমাত্র একটা বিল্ডিং বেনিফিট, এর বাইরে কিছু নয়। তো উন্নয়ন হচ্ছে এটাই যে
সাধারণ মানুষের স্বার্থে বাজেট হওয়ার পরেও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে উন্নয়ন, সেই জায়গাটাতে যে বিস্তর ফারাক, এক্ষেত্রেই বোঝা যায় যে তাদের উন্নয়ন শুধু স্লোগানে, এগিয়ে বাংলা, মাত্র আমি কিভাবে বাংলা এগিয়ে রাখছি না কিছু ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এ, মানুষকে এগিয়ে রাখলাম না। এগিয়ে বাংলা, পিছিয়ে মানুষ। বিজেপি ও তৃণমূল এই দুই বড় দলের রাজনীতি সম্পর্কে আপনার অভিমত কি? দেখুন, আমি যখন কনস্টিটিউশনাল স্বরাজের কথা বলছি, যে পরিস্থিতিতে ভাবছি, সেখানে কিন্তু বিজেপি রুলিং কেন্দ্রীয় সরকারে, আর রাজ্যে হচ্ছে তৃণমূল। তাহলে এটাকে নিশ্চয়ই পর্যবেক্ষণ করেই আমাকে কনস্টিটিউশনাল স্বরাজের কথা ভাবতে হয়েছে। তার দুটো উদাহরণ আমি যদি দিই, এদের স্লোগান এগিয়ে বাংলা, তাদের স্লোগান হচ্ছে বিকশিত ভারত 2047। ভারতবর্ষের অর্থনীতি এগোবে, পার ক্যাপিটা ইনকাম এগোবে। এবার বলুন, সাদামাটা ভারতবর্ষের কতজন নাগরিক অর্থনীতি সম্পর্কে অবগত? ট্রিলিয়ন ইকোনমি, পার ক্যাপিটা ইকোনমি। সাধারণ মানুষ এটা জানে যে আমার পকেটে কত রোজগার এসছে, আর আমি সরকারি যে ব্যবস্থাপনা রয়েছে শিক্ষা স্বাস্থ্যে, সেখানে আমি সঠিকভাবে পাচ্ছি কিনা, আর আমার যে জীবনের যে অধিকার বা আমার যে নিরাপত্তা, সেটা সরকার সুনিশ্চিত করছে কিনা। আপনি যদি এই জায়গাগুলোতে দেখেন, তাহলে বিকাশের যে সংজ্ঞা আপনি উল্টো দেখবেন। আজকে আপনারা দেখুন, যে সব থেকে জ্বলন্ত উদাহরণ হিসেবে বলছি, যে মাইগ্রেন্ট ওয়ার্কার্স এই মুহূর্তে দেশে কোটি কোটি, এবং সেটা বিজেপি রুল স্টেট বলে বলবো না, টিএমসি রুল স্টেট বলে বলবো না। গতকাল আমি আপনাদের এই শহর ঝাড়গ্রামের ইন্টারভিউতে দেখছিলাম যে আমাদের যিনি বিজেপি কন্টেস্টিং ক্যান্ডিডেট, উনি বলছিলেন যে সকল বিজেপি স্টেট রয়েছে সেখানে মাইগ্রেন্ট ওয়ার্কার্স নেই, এই টাইপের কিছু স্টেটমেন্ট দিয়েছে। আমি ওনাকে উদাহরণস্বরূপ বলতে চাই, উত্তরপ্রদেশে বিজেপি গভর্নমেন্ট আছে এবং বিহারে বিজেপি গভর্নমেন্ট আছে। আপনি ঝাড়গ্রাম শহরে চলে যান, বিহার থেকেও লোক এখানে ভেন্ডার রয়েছে, স্ট্রিটে দোকান করে রয়েছে, সে ফুচকা বিক্রি করুক, চাই বাদাম বিক্রি করুক। আবার উত্তরপ্রদেশ থেকেও লোক এসে এখানে কাজ করছে। দুটোই কিন্তু বিজেপি রুল গভর্নমেন্ট। তো এই বিকাশের ডেফিনেশনটা ওই ইকোনমিক্সের মোটা মোটা ভাষায় রেখেছে। এর বাইরে যদি আপনি দেখেন, তাহলে আপনি যদি রিপোর্টগুলোকে দেখেন, বিভিন্ন সময়ে যে রিপোর্টগুলো, আন্তর্জাতিক রিপোর্ট বা জাতীয় রিপোর্ট যেগুলো প্রকাশ হয়, যে ভারতবর্ষের বিলিয়নারির সংখ্যা বাড়ছে, সেই সংখ্যাটা কিন্তু এমন নয় যে ভারতবর্ষের 150 কোটি নাগরিক বিলিয়নারি হয়েছে, এমন নয়। সামান্য একটু সংখ্যা, আর কয়েকজন ব্যক্তির কাছে সম্পদ কয়েক লক্ষ কোটি টাকার অধিক হয়ে যাচ্ছে, আর একটা অংশের কাছে প্রতিদিন যে জীবন বাঁচানোর জন্য লড়াই, তাকে রেশনের উপর নির্ভর করছে। তাই তারা বলে 80 কোটি মানুষকে রেশন দিচ্ছি। এটা গর্বের বিষয় হতে পারে না। 80 কোটি মানুষকে রেশন দিচ্ছে, এটা গর্বের বিষয় হতে পারে না। এটা আপনার গর্বের বিষয় হতো যদি 80 কোটি মানুষকে আপনি রোজগার দিয়েছেন। তো তাহলে বিকাশের মডেলটা হচ্ছে তাদের এইটা। আপনি দেখুন, সারা দেশ জুড়ে বিভিন্ন সময় সংবিধান বাঁচাও আন্দোলন হয়। যদি সংবিধানের আমরা একদম যদি প্রথম প্রস্তাবনাটা পড়ি, 3টা জাস্টিসের কথা বলা হয়েছে: ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস। আপনি বলুন যে ইকোনমিক জাস্টিস ছাড়া আজকে সোশ্যাল জাস্টিস পাবেন, পলিটিক্যাল জাস্টিস পাবেন? তো ইকোনমিক ইনজাস্টিস যেখানে সর্বত্র বৃদ্ধি হয়ে যাচ্ছে, সেখানে 2047 কেন, 2050 যদি আপনার টার্গেট থাকে, 3000 যদি টার্গেট থাকে, কখনো ভারত এগোবে না। কারণ ভারত যখন এগোনোর কথা বলে, ভারতীয়দেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি ভারতীয়দেরকে পেছনে ফেলে ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারি না। আমি দুজন শিল্পপতিকে তার ইকোনমিক স্ট্যাটাস ডেফিনেশনকে সামনে রেখে আমি সমগ্র ভারতবাসীর অর্থনৈতিক স্ট্যাটাসকে আমি এক জায়গায় আনতে পারি না। তো এই যে মডেল, এই মডেলকে কেন্দ্র করেই কিন্তু কনস্টিটিউশনাল স্বরাজের কথা বলা হয়েছে। গত কয়েকদিন আগে ঝাড়গ্রাম বিধানসভা নির্বাচনী কেন্দ্রে প্রচারের জন্য এসেছিল আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, এইচআরডি মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজি। উনি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে বলছে। আপনি বলুন তো, সেই কোঠারি কমিশন থেকে ন্যাশনাল এডুকেশন পলিসি, বাজেট অ্যালোকেশনের কথা কি বলা আছে? 6%। আজকে আপনি কেন্দ্রীয় বাজেট দেখে নিন, 1 লক্ষ কোটি টাকার অধিক। বা রাজ্যের যে শিক্ষার যে বাজেটগুলো দেখুন, প্রায় যে তুলনামূলক বাজেট হওয়া দরকার সেটা নেই। তো একটা পরিবার হোক, একটা দেশ হোক, যখন শিক্ষার বাজেট সেখানে কমে যাচ্ছে, তো কোয়ালিটি এডুকেশন কোথা থেকে পাবে? কোয়ালিটি এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার কোথা থেকে পাবে? তো আপনি বিকশিত ভারতের কথা বলুন, বিকশিত বাংলার কথা বলুন, শিক্ষায় যদি আপনি পিছিয়ে রাখেন, সেই ভারত, সেই বাংলা এগোতে পারে না। আর তুলনামূলকভাবে আমরা দেখেছি যে বিভিন্ন সময় যখন কোনো মিডিয়া শো হোক বা স্পিচ হোক, তারা খুব ভালো ভালো বক্তব্য রাখেন, কেউ হার্ভার্ড থেকে, কেউ অন্যান্য ইউনিভার্সিটি থেকে। কিন্তু যে জায়গায় হার্ভার্ড তৈরি হয়েছে, সেই জায়গার এডুকেশন বাজেট স্পেন্ড কত হয়, আর আমাদের এখানে স্পেন্ড কত হয়? তো তারা শুধুমাত্র বাইরের জায়গা থেকে একটা ভালো কোয়ালিটি এডুকেশন নিয়ে আসে, এখানে কিছু হয়তো গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করে, বিশ্লেষণ করার চেষ্টা করে যে আমরা অনেক এগিয়ে আছি। কিন্তু যে জায়গায় উনি রাজনীতি করতে এসছেন, যাদের জন্য রাজনীতি করতে এসছেন, তাদের জন্য বাজেট অ্যালোকেশনের কথা কেন বলছে না? কেন লোকসভায় বিধানসভায় চর্চা হয় না যে কোয়ালিটি এডুকেশনের জন্য যে বাজেট রেকমেন্ডেশনের কথা আছে সেটা কেন আসবে না? আজকে ন্যাশনাল হেলথ পলিসি 2017, 2.5%
জিডিপি বাজেট অ্যালোকেশনের কথা বলা আছে হেলথে, কোথায়? আমরা কোভিডের সময় দেখিনি যে মানুষ স্বাস্থ্য নিয়ে কতটা চিন্তিত ছিল? তো তো 2017 রেকমেন্ডেশন যদি কেন্দ্র মানতো, তাহলে বাজেটের যে হেলথ বাজেট সেটা স্পেন্ড করতো, সেটা স্পেন্ড করেনি। তো শিক্ষা আর স্বাস্থ্য যখন আপনি পিছিয়ে রাখবেন, তখন স্বাভাবিকভাবে মানুষ পিছিয়ে থাকবে, কারণ মানুষের প্রতিনিয়ত দুটোই চিন্তা, যে আমার ছেলে মেয়েকে ভালো কোয়ালিটি এডুকেশন দেবো, আর আমার পরিবারের সকলের হেলথ সিকিউরিটি থাকবে। দুটোই আজকে অনিশ্চয়তার জায়গায় পড়েছে। যাদের কাছে খুব ভালো ফিনান্স আছে তারা অ্যাভেল করতে পারছে, আর সরকারি যে সংরক্ষিত জায়গাগুলো আছে সেটাই হয়তো কেউ, যেমন একলব্য মডেল, হয়তো 30টা পরিবার 50টা পরিবার হয়তো ভালো কোয়ালিটি এডুকেশন পেলো, কিন্তু ম্যাক্সিমাম কোয়ালিটি এডুকেশন কোথায়? ম্যাক্সিমাম কিন্তু কোয়ালিটি এডুকেশন জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। আর এই জায়গাতেই তারা স্লোগান পলিটিক্সে ব্যস্ত। আপনি দেখুন প্রতিটা রাজনৈতিক দলের এজেন্ডা আছে স্লোগান, স্লোগানের বাইরে একটা প্র্যাকটিক্যালি এজেন্ডা দেখান নেই। আজকে হয়তো তুলনামূলকভাবে হয়তো আমাকে কটূক্তি করছে বা আমাকে অনেক অবহেলা করছে বা অবজ্ঞা শুনতে হচ্ছে, যে তোমার লোক কোথায়, তোমার তো অর্থবল নেই। আচ্ছা আপনি বলুন, যে এই লোক না হয় আমি ধরে নিলাম, আজকে তাদের কাছে যদি অর্থবল না থাকতো, তাদের কাছে লোক থাকতো, তো এই অর্থটা কোথা থেকে আসছে? বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কারণ তারা রাস্তা থেকে বা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফান্ড সংগ্রহ করে না। তাহলে যে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি বা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তাদেরকে পলিটিক্যাল ফান্ড দিচ্ছে বিভিন্ন মাধ্যমে, তাহলে তারা তাদের জন্য কাজ করবে না সাধারণ মানুষের জন্য কাজ করবে? এই জন্য তারা বলে যে 80 কোটি মানুষকে রেশন দিচ্ছে। কখনো কি তারা বলেছে যে এই এতগুলো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে আমরা সরকারের পক্ষ থেকে এই সুবিধা দিয়েছি? সেটা সেলস টাইপের ইকোনমিক জায়গা থেকে হোক, বা অন্যান্য ট্যাক্সের জায়গা থেকে হোক, বা অন্যান্য ফ্যাসিলিটির জায়গা থেকে প্রচার হয় না। প্রচার হয় 80 কোটি মানুষকে রেশন দিয়েছি, এত কোটি মানুষকে দাবা দিয়েছি, এত কোটি মানুষকে এই দিয়েছি। কেন এটা প্রচার করতে হয়? কারণ তাদেরকে এতটাই বেশি প্রচার করবো যে আমি আপনাদেরকে বাঁচিয়ে রেখেছি। তো এই জায়গা থেকেই কনস্টিটিউশনাল স্বরাজের যে কনসেপ্টটা, আজকে আমরা যখন প্রতিটা মানুষের স্বনির্ভরের কথা বলি, প্রতিটা মানুষের জন্য মাননীয়ের কথা বলি, তখন শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক মাননটা খুব গুরুত্বপূর্ণ। আর সর্বোপরি তার যে কনস্টিটিউশনাল রাইটসগুলোকে, সেগুলোকে এনশিওর করা। আজও আমরা বিভিন্ন সময় দেখেছি যে সংবিধান থাকা সত্ত্বেও, সংবিধানে প্রদত্ত অধিকার থাকা সত্ত্বেও মানুষকে সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে, এবং একটা নিরন্তর লড়াই করতে হচ্ছে, এবং অনেকের জায়গায় সেই লড়াই কিন্তু হয়ে ওঠে না। তো তখন তারা হার মেনে যায়। যেমন ধরুন দুটো আমি আপনাকে উদাহরণস্বরূপ দিচ্ছি, একটি লালগড়ের ঘটনা, একটি বাঁকুড়ার ঘটনা। দুটোই মাইগ্রেন্ট ওয়ার্কার্স। একটা আপনারা সকলে অবগত, একটা হয়তো আপনার অবগত নেই। আপনি বলুন যে আমাদের ভারতীয় যে রিচুয়ালস, কোনো ব্যক্তি যদি বাইরে মারা যায়, সরকারি ব্যবস্থা হোক চাই অন্য ব্যবস্থা হোক, তার বডি কিন্তু পরিবারের কাছে নিয়ে আসা হয়, এবং সরকারি বিভিন্ন উদ্যোগে কিন্তু হয়েছে। লালগড়ের আমার বিধানসভার ক্ষেত্রে যে মাইগ্রেন্ট ওয়ার্কার্স মারা গেছিল বাইরে কাজ করতে গিয়ে, তার বডি কিন্তু আসেনি। আমি জেলাশাসক মহাশয়ের কাছে গেছিলাম, ওনাকে বলেছিলাম, কিন্তু স্থানীয় যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, মানে অ্যাকচুয়ালি ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে এনওসি দিতে হয় বডি বার্নিং এর জন্য, এই আহ, সৎকার করানোর জন্য। তাহলে যখন যে ব্যক্তিটা ফেয়ার করছে যে তার ফিউনারালের জন্য, তো স্বাভাবিকভাবে উনি তো এটা দেখবেন মানবিক দিক থেকে, যে আপনার বডিটা আনার জন্য সরকারিভাবে ব্যবস্থা রয়েছে, আমি সেটা করব। কিন্তু সেটা করেনি। একই রকমভাবে বাঁকুড়ার ক্ষেত্রেও সেম জায়গাটা আমরা দেখেছি। তো আজকে যে জায়গায় থাক না কেন, সে অন্য রাজ্যে মৃত্যু হোক চাই এখানে মৃত্যু হোক, এটাও সরকার সেটাও সরকার। তো মানবিক কি উদ্যোগ নেওয়া গেল না? তার বডিটা কি পরিবারের কাছে পৌঁছে দেওয়া গেল না? এখানে কি পঞ্চায়েত ছিল না, এখানে এমএলএ ছিল না, এখানে এমপি ছিল না, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল না, কারো নজরে এলো না? অর্থাৎ এই যে বিকাশ আর এগিয়ে থাকার আর উন্নয়নের যে ডেফিনেশনগুলো না, এগুলো স্লোগান, এগুলো বুকলেটে, এগুলো ম্যানিফেস্টোতে, বাস্তবে যারা প্রতিনিয়ত মাঠে ঘাটে মানুষের কাছে যান তারা বুঝতে পারবেন। আজকে লোধা জনজাতি পিভিটিদের জন্য স্পেশাল স্কিম রয়েছে। আমরা সকলে জানি যে লোধা জনজাতি সব থেকে পিছিয়ে রয়েছে। আচ্ছা পিছিয়ে রয়েছে আমি মানলাম, আমরা কি পিছিয়ে রাখছি না? এটাও তো আজ দেখা যায় যে তারা জানে যে সাধারণ মানুষের থেকে তারা একটু দূরে থাকে, মানে তাদের তাদের ন্যাচারাল অভ্যাসের জায়গা থেকে। তাহলে তাদের রেসিডেন্সিয়াল স্কুলের সংখ্যা বাড়াতে হবে, আবাসিকভাবে তারা যাতে পড়াশোনা করতে পারে, এবং পড়াশোনা করার সঙ্গে সঙ্গে যে গ্রামে একজন দুজন গ্র্যাজুয়েট হয়েছে বা উচ্চ মাধ্যমিক পাস করেছে, তাদেরকে চাকরির ব্যবস্থা করা এবং স্পেশাল সংরক্ষণে দেওয়া। তারা সাধারণ বা অন্যান্য এগিয়ে থাকা যে এসটি জনজাতির মানুষের, তাদের সঙ্গে কম্পিটিশন আসবে না, এটা তো সরকারের জানা আছে। তাহলে সেক্ষেত্রে তাদের রোজগারের ব্যবস্থাও নেই। তাহলে আপনি পিছিয়ে আছেন মানে আপনাকে পিছিয়ে রাখবো, আর আমি স্লোগানে এগিয়ে থাকবো। একই রকম ভাবে ধরুন কাড়িয়া জনজাতি, তারা এসটি তালিকা অন্তর্ভুক্ত রয়েছে, তারা এসটি সার্টিফিকেট পাচ্ছে না। যখনই এসটি সার্টিফিকেট না পাচ্ছে, অন্যান্য যে আদিবাসীর যে সুবিধাগুলো রয়েছে তালিকাভুক্ত আদিবাসীদের, সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। আবার অপরদিকে কিন্তু ফেক এসটিও কিন্তু সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। তো অর্থাৎ এই যে বিকাশের ডেফিনেশন আর বাস্তবের কিন্তু সম্পূর্ণ বিস্তর ফারাক। তো এই জায়গায় আমার মনে হয় আমি অ্যাপিল করবো আপনাদের মাধ্যম দিয়ে, যারা মনে করছেন যে আমি একা কিছু করতে পারবো না, তারা অন্তত আমাকে দেখুন, যে আমি কিন্তু একাই, আমার এই কলম ছাড়া একদম ভরসা নেই। কিন্তু আর এই কলমের ভরসাকে কেন্দ্র করে আমি যখন এগিয়ে চলেছি, তখন বহু ছেলেমেয়েরা কিন্তু আজকে আমার সঙ্গে সাথ দিচ্ছে। হয়তো আমার সঙ্গে ঝাড়গ্রামে নেই, কেউ পুরুলিয়াতে আছে, কেউ রাঁচিতে আছে, কেউ অন্য কোথাও আছে। আর সর্বোপরি এটাকে কেন্দ্র করেই কিন্তু উত্তরপ্রদেশ থেকে সুভাষচন্দ্র যাদবজি এবং
কৈবর্ত মাইশ্র সমাজ সিদ্ধানন্দ পুরকার আমাকে কিন্তু নিঃশর্ত সমর্থন জানিয়েছে যে অশোক, তুমি যে কাজটা করছো এগিয়ে চলো, অন্তত তুমি ভয়েসটাকে রেজ করতে পারবে। আমি মনে করি প্রতিটা যারা সচেতন নাগরিক আছে, যারা স্বল্প শিক্ষা হোক বা অল্প শিক্ষা যাই হোক, আপনি আপনার ভয়েসটাকে রেজ করুন। ইলেকশন আসবে যাবে, যদি আপনার ভয়েসটা আপনি রেজ করতে পারেন, জনপ্রতিনিধি যেই হোক না কেন আপনার কথা মানতে বাধ্য হবে। শুধুমাত্র আপনি ভয়েসটা রেজ করুন। তো এই জায়গা থেকেই ওই দুটো রাজনৈতিক দলকে আমি আমার জায়গা থেকে, আমার বাস্তব বিশ্লেষণের জায়গা থেকে আমি ডিফারেন্ট মনে করছি। আর এই জায়গা থেকেই বলছি যে আপনারা সকলেই সোচ্চার। শুধু আমি ডিফারেন্ট মনে করছি না, আপনিও যদি বাস্তবের জায়গা থেকে দেখেন তো আপনিও ডিফারেন্ট মনে করবেন। সারা বছর ধরেই কর্মীরা তাদের জাতিসত্তার বিষয়ে নানান রকম আন্দোলন করতে থাকেন এবং নির্বাচন এলে সেই আন্দোলনের প্রাসঙ্গিকতা যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। এবং এই বছর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অনেকেই দলীয় প্রার্থী বা সমর্থিত প্রার্থীও রয়েছে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, কর্মী আন্দোলন সত্যিকারের এটা দীর্ঘদিন ধরে লাগাতারভাবে চলছে। আর এটাও সত্য যে নির্বাচন এলে প্রাসঙ্গিক হয়। কিন্তু এই নির্বাচনে আরেকটি বেশি যে চর্চার বিষয় হয়েছে বা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে যে নির্বাচনে প্রার্থী সেই দল থেকে একজন সমর্থিত প্রার্থী এবং একজন দলীয় প্রার্থী। তো এই বিষয়টা যেটা সব থেকে বেশি চর্চার বিষয়, যে যে সকল নেতৃত্বরা এই দাবি দাওয়াকে কেন্দ্র করে যখন লাগাতার আন্দোলন করেছে এবং সেই লাগাতার আন্দোলনকে কেন্দ্র করে তারাই কিন্তু মঞ্চ থেকে বলেছে যে আমাদের দাবির পক্ষে যেমন রাজ্য সরকার যে গঠনমূলক প্রয়াস থাকা দরকার, যেটার দাবি তারা তুলছে, সেক্ষেত্রে যেমন তারা দেখেছে তারা 100% সেই জায়গাটা করেনি। একই রকমভাবে বিরোধীর যে ভূমিকাটা, তারাও কিন্তু সঠিক পরামর্শ এটা দেখেনি এবং সেই জায়গাকে কেন্দ্র করে তারা বিভিন্ন সময় বিষোদ্গার করেছে বা তাদের বিরুদ্ধে কথাবার্তা বলেছে। এবং এটাও তারা বলেছে বিভিন্ন সময় যে কলকাতা দিল্লির রাজনৈতিক দল আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমাদেরকে এই রাজনৈতিক দলগুলোর বাইরে কাজ করতে হবে, এক। দ্বিতীয়ত, আন্দোলনকে কেন্দ্র করে তারা সবসময় বলেছে যে রাজনীতি থেকে সমাজ বড়, সমাজে এগিয়ে আসুন। কোনো একটা সময় দেখা গেছে রাজনৈতিক দল থেকে তাদেরকে রিজাইন করিয়ে সমাজ আন্দোলনে তাদেরকে যোগদান করানো। তো এই সব বিষয়টাকে যদি আপনি দেখেন, এই নির্বাচনে তাদের দলীয় প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বাকি জিনিসগুলোর সঙ্গে কিন্তু এটা মিলছে না। তারা যে কথাগুলো বিগত দিনে স্টেজে বলেছে, সাধারণ মানুষকে বুঝিয়েছে, রাজনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক দিক থেকে, অন্যান্য দাবি দেওয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু আজকে সম্পূর্ণ পরিপন্থী জায়গায় এসছে। এই বিষয়টা যদি আপনি একটু উড়িষ্যার দিকে দেখেন, মানে যেটা হঠাৎ করে প্রচার করা হচ্ছে যে কুর্মী হিতৈষী বা কুর্মীদের দাবি দেওয়ার পক্ষে তারা অনেক বেশি এগিয়ে বা তারা অনেক বেশি ভাবছে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় অমিত শাহজি কুর্মালী ভাষাকে অষ্টম তফসিলের কথা বলেন। এই মুহূর্তে উড়িষ্যা রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আছে, মানে তাদের কথা অনুযায়ী স্টেট এবং সেন্ট্রাল। এবং বিজু জনতা দল থেকে কুর্মী জনজাতির এক সাধারণ মহিলা মমতা মহন্তকে রাজ্যসভায় নমিনেশন দেওয়া হয়েছিল। ভারতীয় জনতা পার্টি উড়িষ্যা রাজ্যে আসার পর উনি কিন্তু ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন এবং যখন ওনার রাজ্যসভার মেয়াদ শেষ হয়েছে তখন কিন্তু পুনরায় তাকে নমিনেশন দেওয়া হয়নি। অর্থাৎ যে কর্মী জনজাতির একজন সাধারণ মহিলাকে বিজু জনতা দল রাজ্যসভায় নমিনেশন দিল, তাকে ভারতীয় জনতা পার্টি জয়েন করালো একজন রাজ্যসভার সাংসদ হিসাবে, কিন্তু তাকে পুনরায় রাজ্যসভায় পাঠালো না। আবার ওই সাংসদ সদস্যকে যখন ঝাড়গ্রামে নির্বাচনের আগে তাকে পাঠালো, সে কিন্তু এই কারণেই তাকে পাঠানো হয়েছিল, আমার ব্যক্তিগত ধারণা, যেহেতু এই অঞ্চল কর্মীবহুল এলাকা, তাই তাকে রাজ্যসভা সাংসদকে এখানে পাঠানো হয়েছিল। তো তখন উনি ছিলেন রাজ্যসভার সাংসদ। ঝাড়গ্রাম বিধানসভায় একটি মিটিংকে কেন্দ্র করে উনি আসেন, তখন কিন্তু উনি প্রাক্তন। অর্থাৎ এই ভারতীয় জনতা পার্টি ঝাড়গ্রামের একটি সিটকে কেন্দ্র করে এবং পুরুলিয়ার একটি সিটকে কেন্দ্র করে যখন ওনারা বলছেন যে আমরা কর্মী হিতৈষী, আর উড়িষ্যাকে কেন্দ্র করে আপনি দেখেন তার উল্টো চিত্র। অর্থাৎ শুধুমাত্র ভোট বৈতরণী পার হওয়ার জন্য তারা যে কোনো প্রতিশ্রুতিকে সামনে রেখে তারা নির্বাচনে জয়ী হতে চায়। যদি কাজটাই সঠিকভাবে করা দরকার ছিল তাহলে কিন্তু সঠিকভাবে কাজটা করতো। দুটো বিষয় যদি আমি বলি, জঙ্গলমহলের স্বাধীনতা সংগ্রামীদের দিল্লিতে শহীদি পার্কে তাদের যাতে আবক্ষ মূর্তি হোক বা তাদের বিষয়টা যাতে রাখা হয়, সংরক্ষণ করা হয়, অন্তত মানুষ জঙ্গলমহলের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও দিল্লি শহীদি পার্কে জানবে। আমি ইমেল মাধ্যমে জানিয়েছি, কোনো রেসপন্স নেই। একই রকমভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি মিউজিয়াম হয়েছে, যে মিউজিয়ামে জঙ্গলমহলের যে সকল স্বাধীনতা সংগ্রামী রয়েছে যারা এই অঞ্চলে, সেটা ভারত ছাড়ো হতে পারে, আইন অমান্য, আমি বিষয়টি কিন্তু রেখেছি। না শাসকের পক্ষ থেকে রাখা হয়েছে, না অপোজিশন থেকে রাখা হয়েছে। যে অপোজিশন বলছে আজকে হিতেশী, কিন্তু কর্মীদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে সংরক্ষিত করার ক্ষেত্রে তাদের অনীহা কেন? তো সর্বোপরি যে বিষয়টা উঠে আসে যে শুধুমাত্র রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাকে রাজনীতিকে
সফল তৈরি করতে হবে। তো তারা তাদের সফলতার প্রয়াসের দিকে যে কূটনৈতিক কৌশলগুলো তাদের নেওয়া দরকার তারা নিয়েছে এবং তারা সফল হয়েছে। কিন্তু কর্মী জনজাতির মানুষ, আমার যেটা মনে হয়, যেটা হয়তো আফটার ইলেকশন আরো বেশিভাবে বোঝা যাবে, হয়তো এই বক্তব্যটা আরো বেশি ভ্যালুয়েবল দাঁড়াবে আফটার ইলেকশন। আমি ধরে নিলাম যে আফটার ইলেকশন দুজন প্রার্থী বিধানসভায় গেল, দুজন প্রার্থী বিধানসভায় গিয়ে কতটা সোচ্চার হতে পারবে? কারণ এই ব্যক্তিগুলোই যখন কর্মী জনজাতির অন্য কোনো ব্যক্তি বিধানসভায় বা লোকসভায় থাকেন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেন, এবং তারা আবার এটাও বলে যে ওই রাজনৈতিক দলগুলো থেকে তারা যেহেতু প্রতিনিধিত্ব করছে তাই তারা বলতে পারছেন। তাহলে হঠাৎ কেন তাদের এই সিদ্ধান্ত হলো? তারা বিকল্পের কথা কেন বললেন না? তারা জঙ্গলমহলের বিভিন্ন সময় অনেক ভালো ভালো কথা বলেন, দুটো দলের বিরুদ্ধে অনেক তারা নিষেধাজ্ঞা করেন, কিন্তু তারা অল্টারনেটিভের কথা আসছে না। তাহলে কি কোথাও না কোথাও একটা ভয়, কোথাও না কোথাও মানুষকে গুলিয়ে দিয়ে নিজের স্বার্থ সুরক্ষিত করার প্রয়াস? নাকি বিগত দিনে যেটা আপনার সিদ্ধান্ত ছিল সেটা ঠিক, না আজকের বর্তমান সিদ্ধান্ত আপনার সেটা ঠিক? তো এই যে মানুষকে বিভ্রান্তির মধ্যে রাখা, আমার মনে হয় একটি ভালো রাজনৈতিক নেতৃত্ব বা সামাজিক নেতৃত্বের প্রথম কর্তব্য হওয়া উচিত। আমি পাওয়ারে এলাম কি পাওয়ারে এলাম না সেটা বড় কথা নয়, সব থেকে বড় কথা হওয়া উচিত ছিল যে সাধারণ মানুষের দাবিটাকে নিয়ে সঠিক পথে সঠিকভাবে আন্দোলন করা। যেটা আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর গভর্নমেন্টের সময়, আমরা জেপি আন্দোলন, জেপি তো জনপ্রতিনিধি ছিলেন না, তো জেপি আন্দোলনে কেন্দ্রের সরকার পরিবর্তন হয়েছিল। আমরা যদি নির্মল দাকে দেখি, ঝাড়খণ্ড আন্দোলন, নির্মল দা এমএলএ হয়নি, কিন্তু নির্মল দা ঝাড়খণ্ড আন্দোলন ফ্রাম নির্মল মাহাতো, যিনি আমাদের কাছে সকলের খুব প্রিয় এবং পরিচিত নির্মল দা হিসাবে। এবং নির্মল দা শুধুমাত্র আজকে যে পৃথক ঝাড়খণ্ড তার মধ্যে সীমাবদ্ধ নয়, এই ছোটনাগপুর সমগ্র এলাকাতে, সেটা আমার জঙ্গলমহল এবং উড়িষ্যার একটা অংশ। কারণ যে ঝাড়খণ্ডী আন্দোলনকে কেন্দ্র করে আমরা নির্মল দাকে দেখেছি, শুধুমাত্র ঝাড়খণ্ডী আন্দোলন ছিল না, নির্মল দা ছিল প্রতিনিয়ত মানুষের প্রতি যে বঞ্চনা এবং রাজনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক বঞ্চনা, উন্নয়নে বঞ্চনা, সেটার প্রতীকী রূপ হিসাবে উঠে এসেছিল যে এর সমাধান দরকার। এবং এই সমাধানের ক্ষেত্রে যুব সমাজকে যেভাবে সংগঠিত করেছিল, সেটাকে কেন্দ্র করে একটা জিনিস দেখলে বোঝা যায় যে নির্মল দা কিন্তু এমএলএ হতে পারেনি, এমপি হতে পারেনি। তাহলে যুব সমাজের কাছে আজকে কেন তিনি আইকন হয়ে এসছে? কেন নির্মলদাকে কেন্দ্র করে আজকে রাজনৈতিক আদর্শে অলিগলিতে চর্চা হচ্ছে যে নির্মলদার মতো লোককে এগিয়ে আসতে হবে? কারণ নির্মলদা ছিল ত্যাগের প্রতীক, নির্মলদা ছিল মানুষের উন্নয়নের প্রতীক, নির্মলদা ছিল রাজনৈতিক ক্ষমতার জন্য সঠিক গণতান্ত্রিক লড়াইয়ে মানুষকে সংগঠিত করে সকলকে একসঙ্গে নিয়ে চলা প্রতীক। তো সেই জায়গা থেকে যদি দেখা যায় শুধুমাত্র নির্মলদা নয়, নির্মলদা যাদের আদর্শে আদর্শিত হয়েছিল, সেই বিনোদবাবু, স্বর্গীয় বিনোদবাবু, স্বর্গীয় শিবু সরেনজি, যারা এই অঞ্চলের মানুষের রাজনৈতিক ক্ষমতায়ন, সাংস্কৃতিক সংরক্ষণ, ভাষার উন্নতি এবং সর্বোপরি এই অঞ্চলে খনিজ পদার্থ থাকার ফলেও এই অঞ্চল কেন পিছিয়ে থাকবে, যেটা আমার ঝাড়গ্রামের ক্ষেত্রে বিভিন্ন সময় মানুষ অভিযোগ তোলেন। তো সর্বোপরি আজকে এই যাদেরকে আমরা আইকন হিসাবে দেখছি, অনেক এরকম ব্যক্তিত্ব রয়েছে যারা কিন্তু সংসদীয় রাজনীতিতে একবারও পা দেয়নি। শুধুমাত্র এমএলএ এমপি হলেই আপনি সবকিছু করতে পারবেন, যদি এই মানসিকতা থাকে, তাহলে আমার মনে হয় যে আপনি এমএলএ এমপি হওয়ার কারণেই আন্দোলনে থাকেন, এমএলএ এমপি হওয়ার কারণেই একটা আন্দোলনকে আপনি সুকৌশলে এগিয়ে নিয়ে যান। আর যদি আপনার থাকে যে মানুষের সমস্যা সমাধানের রাজনীতি, মানুষের সমস্যা সমাধানের জন্য আন্দোলন, তাহলে সেখানে কিন্তু এমএলএ এমপি গৌণ। সেটা আপনি কখন এমএলএ এমপি হয়ে যাবেন আপনি বুঝতেও পারবেন, সেটা মানুষ চাইবে। আপনাকে হওয়ার জন্য সুকৌশলে কখনো মানুষের বিশ্বাসে আঘাত আনা প্রয়োজন হবে না। তো আমি এটাকে এইভাবেই দেখছি, হয়তো সেটা ভোটের পর বোঝা যাবে। তবে সর্বোপরি বলতে পারি জঙ্গলমহলের মানুষের কাছে আপনাদের মাধ্যমে যে জঙ্গলমহলে বিকল্প দরকার। কারণ জঙ্গলমহলে বিকল্প ভয়েস না থাকার ফলেই যে প্রতিনিয়ত যে বঞ্চনা হচ্ছে এবং বঞ্চনা যে কন্টিনিউ আপনারা দেখছেন, তার কিন্তু যে ভয়েসটা বিধানসভায় যাচ্ছে না বা লোকসভায় যাচ্ছে না, যেটা আপনারা সকলে ফিল করছেন। হয়তো আপনারা এগিয়ে আসছেন বা এগিয়ে আসছেন না, বা কোথাও অসংগঠিতভাবে এগিয়ে আসছেন। আমি সকলের কাছে অ্যাপিল করবো যে এই বিধানসভা নির্বাচনে যারা জঙ্গলমহলের ভয়েস হতে চাইছে, আমি শুধু আমার ঝাড়গ্রাম বিধানসভার ক্ষেত্রে বলবো না, যারা জঙ্গলমহলের ভয়েস হতে চাইছে, যারা জঙ্গলমহলের হয়ে কথা বলতে চাইছে, যারা এলাকার মানুষের দাবি দাওয়া নিয়ে বিগত দিনে নির্ভীকভাবে সোচ্চার ছিল, তারা যদি এই নির্বাচনে কোথাও প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে সমর্থন করুন। যারা বিগত দিনে নির্ভীক ছিল, তারা নির্বাচনে জিতলেও নির্ভীক থাকবে, নির্বাচনে হারলেও নির্ভীক থাকবে, আপনারা তাদের প্রতি সমর্থন দিন। তারাই প্রকৃতপক্ষে আপনার ভয়েস বিধানসভায় পৌঁছাবে। নির্দল প্রার্থী হিসেবে আপনার সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে? একই সঙ্গে প্রশ্ন থাকছে, মানুষ কেন আপনাকে ভোট দেবে? দেখুন, এই নির্বাচনে যেখানে প্রচুর জনসমর্থন রাস্তায় দেখানোর চেষ্টা করছে বড় রাজনৈতিক দলগুলো, এবং এটাকে কেন্দ্র করে একটা অর্থেরও ব্যাপার রয়েছে। তো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে তো জনবল, দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে অর্থ। তো এগুলো না থাকার পরেও আমি এসছি কেন? তো এই চ্যালেঞ্জগুলো আমার কাছে ছিল, আমি জানি। এই চ্যালেঞ্জ থাকার পর আমার কাছে একটা সম্বল আছে যে মানুষ ভোট দেয় কি জন্য, তার মান উন্নয়নের জন্য।
তার যে সুখ দুঃখের সাথী হবে, তার যে সমস্যা সমাধানের সঠিক জায়গায় কথা বলবে। তো যখন আমাকে মানুষ ভোট দেয়নি তখনও মানুষের জন্য কথা বলেছি, যদি আমাকে একজন ব্যক্তিও ভোট দেয় তখনও কথা বলবো। আবার যদি মানুষ জয়ই করে তাহলে এই এলাকার যে সমস্যার বিষয়গুলো রয়েছে সেটা আমি সঠিক ফোরামে বলবো। আর সেটা যখন একা একজন ব্যক্তি, কয়েকজন আমার সহযোদ্ধাকে নিয়ে যখন আমি এই কাজটা করার চেষ্টা করেছি, এবং শুধু কাজ করার চেষ্টা করিনি, অনেকাংশ সফলও হয়েছি, তো এই জায়গাটাকে সামনে রেখেই মানুষের কাছে যাচ্ছি যে এই একটি পেন থ্রো দিয়ে একটি ব্যক্তি যদি আপনার সমস্যার সমাধানের জায়গাতে লড়াই করতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে, তাহলে আপনার যদি আশীর্বাদ ভালোবাসা যদি ভোট পায়, তাহলে সেই সমস্যার সমাধান কত ইজি প্রসেসে হয় এবং কতটা ভয়েস লাউডলি আপনার জায়গা থেকে জাতীয় স্তরে যেতে পারে, সেটা আপনারা একবার ভেবে দেখবেন। দ্বিতীয়ত, কেন ভোট দেবেন, ওই জাস্ট বিষয়টা আমি পুনরায় আবার ঘুরিয়ে বলছি যে বিগত দিনে যাদেরকে ভোট দিয়েছেন, কি আশায় ভোট দিয়েছেন, যে আপনার ভয়েস হবে, আপনার সুখে দুঃখে সাথী থাকবে এবং সর্বোপরি যে ন্যায্য দাবিগুলোকে নিয়ে সে লড়াই সংগ্রাম করবে। আপনি যদি এই তিনটে বিষয়কে প্যারালাল দেখান এবং 1 থেকে 10-এর মধ্যে যদি আপনি মার্কের কথা বলেন, তো সাধারণ মানুষের কাছে গেলেই তারা মার্ক দিয়ে দেবে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছে এই নির্বাচনই একমাত্র বিকল্প, যে বিগত দিনের অভিযোগগুলোকে সংশোধন করে সঠিক প্রার্থীকে ভোট দেওয়া। আমি নিজেকে সঠিক মনে করি না, সঠিক মনে করবে মানুষ। কারণ ভোটে দাঁড়ানোটা হয়তো আমি রাজনীতির ময়দানে আছি তাই দাঁড়িয়েছি, কিন্তু মানুষের সিদ্ধান্তই সর্বোপরি সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায়। শুধু মানুষের কাছে অ্যাপিল করতে পারি যে যে ছেলেটার কাছে কিছু নেই সেই ছেলেটা মানুষের জন্য নির্ভীকভাবে কাজ করার চেষ্টা করে। যদি আপনাদের আশীর্বাদ ভালোবাসা ভোট পায়, তাহলে সেই ছেলেটা কতটা কি করতে পারে একবার সুযোগ দিতে পারে। জাস্ট এই প্রার্থনাইটুকু আমার ঝাড়গ্রাম বিধানসভার প্রতিটা নাগরিকের কাছে থাকবে। দিগন্তহীন সমুদ্রের বুকে একটি ছোট্ট ডিঙি বেয়ে পাড়ের খোঁজে চলেছেন অশোক মাহাতো। পথে নানান ঝড় ঝঞ্ঝা, তবে বুকের মধ্যে সম্বল একটাই, কবিগুরুর সেই অমোঘ বাণী, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আপনার জন্য আমাদের তরফ থেকে থাকলো অনেক শুভকামনা। মানুষের সেবায় যেমনভাবে এতদিন আপনি নিজেকে নিয়োজিত রেখেছেন, তেমনই আপনার মানব সেবা জারি থাকুক নিরন্তর। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এতটা নমস্কার সময় দেওয়ার আপনাকে জন্য। সহ আপনার পুরো টিমকে এবং আমার সমগ্র ঝাড়গ্রাম বিধানসভার নাগরিক বৃন্দকে। ফিরে আসবো পরের পর্ব নিয়ে। দর্শক বন্ধুদের আবারও ভালোবাসা জানিয়ে আজকের পর্বটি শেষ করলাম।